স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র এইচএসসি পরীক্ষা 2025 সালে যে এমসিকিউ প্রশ্নটা আসছিল সেই প্রশ্নটা সমাধান করব। রাজশাহী বোর্ডের 2025 সালে আসা যে এমসিকিউ প্রশ্নটা সেটা বিস্তারিত প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ আমরা বিস্তারিত এটা আজকে সমাধান করব। তো যাই হোক, আমরা আমাদের প্রশ্ন সমাধান পর্বে চলে যাব। যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা এখনো আমাদের এই অভিস ফিজিক্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই একই নামে আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, চাইলে সেটাও ফলো দিয়ে রাখতে পারো। আশা করি অনেক বেশি উপকৃত হবে। আর যদি তোমার কাছে ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় যে না এটা অনেক হেল্পফুল, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। কারণ তোমার এই একটা লাইক কমেন্ট শেয়ার গুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে আরো ভালো ভালো ভিডিও মেক করার জন্য। আর আমাদের ইউটিউব চ্যানেলটাতে তোমার হচ্ছে বিভিন্ন চ্যাপ্টারের বোর্ড প্রশ্নগুলা তোমার প্লেলিস্ট আকারে সাজানো আছে। তুমি চাইলে সেখানে গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের তোমার বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সমাধান সহ ব্যাখ্যা সহ সমাধান দেখে নিতে পারো। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমি আমার প্রশ্ন যে তোমার সমাধান পর্বটা সেটা শুরু করতেছি। দেখো, আমি এখানে প্রশ্নটা আমি ফটোকপি করে রাখছি, একটু ফটোকপিটা ঘোলা হয়েছে। মেইন প্রশ্নটা আমার কাছে আমি করতে পারি নাই, কালেক্ট করতে পারি নাই। সো মেইন প্রশ্নটা তার আর স্টুডেন্টরা মেইন প্রশ্নটাতে অনেক সময় দাগ দেয়, যার কারণে আমি একটু ফটোকপি করে নিয়েছি। তো ফটোকপিটাতে একটু ডিসকালার আসছে, একটু তোমার ঘোলা ঘোলা আসছে, তোমরা একটু বুঝে নিও কষ্ট করে, হ্যাঁ। তো দেখো, এখানে লেখা আছে নির্বাচনী অভিক্ষাপ পদার্থবিজ্ঞান প্রথম পত্র 2025 সালের সিলেবাস অনুযায়ী, আর সময় 25 মিনিট, পূর্ণমান 25, আর বিষয় কোড হচ্ছে 174, সেট গ। এটা হচ্ছে গ সেট, রাজশাহী বোর্ড, হ্যাঁ। আচ্ছা, সো এখানে বলতেছে যে সরবরাহকৃত বহু নির্বাচনী অভিক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণ সম্বলিত বৃত্তসমূহ, যাই হোক এখানে ওরা বলে দিছে। আচ্ছা, তো যাই হোক, এটা গ সেট, তোমরা একটু খেয়াল করো। অন্য সেট গুলা একটু একই প্রশ্ন, জাস্ট নাম্বার গুলো হয়তো ডিফারেন্ট হবে, তোমরা একটু মিলিয়ে নিও, হ্যাঁ। আচ্ছা, তো আমি প্রশ্ন সমাধান পর্বে চলে যাব। দেখো, তার আগে আমি একটু জাস্ট প্রথম প্রশ্নটা আমাদের এখানে কি বলছে আমরা প্রশ্নটা পড়ে নেই। এখানে প্রথম প্রশ্নটাতে বলছে যে, এখানে প্রথম প্রশ্ন যেটা বলছে, দেখো, আর্দ্রতা মাপক যন্ত্রের শুষ্ক ও সিক্ত বাল্ব থার্মোমিটারের পার্থক্য নির্ণয় করো। তো যারা আর্দ্রতা মাপক যন্ত্র চিনো না তাদের আমি একটু দেখাই। আর্দ্রতা মাপক যে যন্ত্রটা, সেটা মানে যদি একদম সিম্পলি আঁকি, এটা দেখতে অনেকটা এইরকম টাইপের একটা জিনিস, যে এরকম একটা বক্স থাকে, ঠিক আছে। এই বক্স এই বক্সের ভিতরে আমি খুব জটিল চিত্র আঁকতেছি না, সহজভাবে দেখাই। দুইটা থার্মোমিটার থাকে, হ্যাঁ। এই একটা থার্মোমিটার থাকে, এখানে একটা থার্মোমিটার থাকে, আর এইখানে একটা থার্মোমিটার থাকে। ধরো এরকম দুইটা থার্মোমিটার থাকে। এই থার্মোমিটারটা একটা হচ্ছে তোমার আহ, বিভিন্ন মানে হয় না, একটু কাপড় টাইপের কিছু একটা, তোমার হচ্ছে যে পানিতে ভেজানো কাপড় দিয়ে একটু পেঁচানো থাকে, মানে এটাকে বলা হয় সিক্ত বাল্ব। এটাকে বলা হয় সিক্ত বাল্ব, একটু খেয়াল করো। আর এটাকে বলা হয়, যেটা বাইরে থাকে সেটাকে বলে শুষ্ক বাল্ব। এই থার্মোমিটারটাকে বলা হয় সিক্ত, মানে পানিতে ভেজানো, আর এটা হচ্ছে শুষ্ক বাল্ব। ওকে, সিক্ত বাল্ব আর শুষ্ক বাল্ব। ওকে, আচ্ছা। এখন এই শুষ্ক বাল্ব আর সিক্ত বাল্ব, এই দুইটার তাপ এরকম দুইটা থাকে। এখন এখানে কি বললো দেখো, এখানে ওরা বলতেছে যে আর্দ্রতা মাপক যন্ত্রের শুষ্ক ও সিক্ত বাল্ব থার্মোমিটারের পার্থক্য। পার্থক্য কি বোঝায়, মানে পার্থক্য যেমন এখানে কম হলে কি হবে, ওরা বলে দিতেছে যে কম হলে আর্দ্রতা আর্দ্র আবহাওয়া নির্দেশ করে। আর্দ্র মানে কিন্তু কি, ভেজা, মানে আবহাওয়াটাতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি মানে আর্দ্র। আর যদি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম মানে শুষ্ক বায়ু, আবহাওয়াটা শুষ্ক। এটা একটু ভালো করে করো, হ্যাঁ। যে আবহাওয়া আর্দ্র মানে হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম মানে হচ্ছে শুষ্ক আবহাওয়া। ওকে, তো এটা ওরা বলে দিছে। এক নম্বরে বলছে যে এই যে দুইটা পার্থক্য, এই যে তাপমাত্রা, অবশ্যই এই তাপমাত্রাটা কম হয় শুষ্ক থেকে। শুষ্ক বাল্বের যে তাপমাত্রা, সেটা থেকে আমার সিক্ত বাল্বের তাপমাত্রাটা একটু এটা বেশি হবে, সিক্তটা একটু তোমার তাপমাত্রাটা একটু কম হবে, শুষ্কটার তাপমাত্রা বেশি হবে। তার মানে তাদের এই দুইজনের মধ্যে তাপমাত্রা একটা পার্থক্য থাকবে। এই যে পার্থক্যটা যদি কম হয় তাহলে আর্দ্র আবহাওয়া নির্দেশ করে, এটা বলতেছে, এটা রাইট না মানে। তারপরে হচ্ছে বেশি হলে শুষ্ক আবহাওয়া নির্দেশ করে, হঠাৎ হ্রাস পেলে নিম্নচাপ নির্দেশ করে। তো এই তিনটা মধ্যে কোনটা সঠিক সেটা আমাকে বের করতে বলছে। দেখো, আমরা আগে বেসিকটা বুঝে নিই। এগুলা কিন্তু আসলে মুখস্থ না, একটু বেসিকটা বুঝতে হবে তোমাদের। আমরা বেসিকটা বুঝে নিই। দেখো, এই যে শুষ্কটা, এই শুষ্ক যেটা,
বাল্ব যেটা সেটা কিন্তু আসলে বায়ুর তাপমাত্রা নির্দেশ করে। মনে রাখবা তোমরা, শুষ্ক বাল্বের তাপমাত্রা যেহেতু বায়ুতে রাখা আছে, এই বাল্বটা যেহেতু বায়ুতে রাখা আছে, যার কারণে শুষ্ক বাল্বের তাপমাত্রা আর বায়ুর তাপমাত্রাটা সেম। তার মানে এটা বায়ুর তাপমাত্রা, এটা বায়ুর তাপমাত্রা। আজকের ভিডিওটা একটু বড় হবে, আমি একটু বড় করে, যেহেতু পুরো 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 আমার 25টা প্রশ্ন হচ্ছে আমার ব্যাখ্যা সহ সমাধান করতে হবে, তো একটু বড় লেন্দি হবে। তোমরা কষ্ট করে যদি টোটাল দেখতে পারো বা বারবার মানে দেখে নিবা, তাহলে কিন্তু অনেকটাই শিখতে পারবে। কারণ এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্টদের অনেক প্রবলেম হয় এমসিকিউ সমাধানের ক্ষেত্রে। তো আশা করি এই যে এরকম করে যদি ব্যাখ্যা সহ শিখতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু আর তোমাদের এই প্রবলেমটা থাকবে না। এই জন্য লেন্দি হলে একটু দেখে নিবা, হ্যাঁ। তো যাই হোক, আমরা এই শুষ্ক বাল্বের তাপমাত্রা বা বায়ুর তাপমাত্রা এটা একই জিনিস। এটা তার মানে শুষ্ক বাল্বে যে তাপমাত্রা নির্দেশ করবে সেটা বায়ুর তাপমাত্রা, এবং কোন স্থানে একটা নির্দিষ্ট সময়ে আসলে এই বায়ুর তাপমাত্রাটা ফিক্সড থাকে। আচ্ছা, এখন দেখো এই যে সিক্ত বাল্বের তাপমাত্রা, এইখানে এই যে এইখানে আমি তো বলছি একটা কাপড়ে পেঁচানো থাকে, মানে পানি দিয়ে ভেজানো একটা কাপড় থাকে, কাপড়ে এটা পেঁচানো থাকে, মানে এটা পানিতে থাকে আর কি, বলা যায় সহজ ভাষায় বললে। তার মানে এটা তাপমাত্রা একটু কম থাকবে। ওকে, আচ্ছা, এখন এই কম থাকার কারণে দেখো এই পার্থক্যটা কম হলে কি মিন করবে এদের দুজনের। আমি তো আগেই বলছি এদের দুজনের মধ্যে একটা পার্থক্য থাকবে, এই পার্থক্যটা কম হলে কি মিন করবে, বেশি হলে কি মিন করবে, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, ধরো এইটার চারপাশে তো আসলে বায়ু আছে না, বায়ু আছে, তাহলে এই যে আমার এখানে সিক্ত বাল্ব থেকে যে এখানে পানিটা এখানে যে আমার কাপড় দিয়ে পেঁচানো আছে, মানে বা পানির মধ্যে ডুবানো আছে, হোয়াট যাই বলি, এটা বোঝার সুবিধার্থে বলতেছি আমি। এই পানিটা কিন্তু বাষ্পে পরিণত হবে, ঠিক আছে। এবং এই বাষ্পে পরিণত হওয়ার জন্য আমরা জানি পানি বাষ্প হইতে তাপ লাগে, এই তাপটা কিন্তু এই বাল্ব থেকেই নিবে। আমি আবার বলতেছি, একটু বোঝার চেষ্টা করো। এই যে পানিটা এখানে আছে, কাপড়ে ভেজানো পানি, মানে কাপড় ভেজানো যে পানিটা আছে, এই পানিটা বাষ্প হবে, বাষ্প হয়ে বায়ুতে যাবে, এবং এই বাষ্প হওয়ার সময় যে প্রয়োজনীয় তাপ সেটা কিন্তু এই সিক্ত বাল্ব থেকেই নিবে। ফলে যত বেশি বাষ্প হবে, এই পানিটা যত বেশি বাষ্প হবে, সিক্ত বাল্বের তাপমাত্রা তত কম হবে। ফলে তাদের, যেহেতু এটা মনে করো ফিক্সড, ধরো 25 বায়ুর তাপমাত্রাটা, এখন এইটা যত বেশি বাষ্পে পরিণত করবে, ফলে সিক্ত বাল্বের তাপমাত্রা তত কমবে। ধরো এখন আছে ধরো 15, তাহলে পার্থক্য 10, তাই না? এখন এটা যদি আরো বেশি এই পানিটাকে বাষ্প করে, তাহলে এখান থেকে ওই বাষ্প হওয়ার জন্য এখান থেকে আরো বেশি তাপ নিবে, ফলে এখান থেকে এখানে তোমার সিক্ত বাল্বের তাপমাত্রা হয়তো 10 হয়ে গেল, তখন পার্থক্য কিন্তু 15 হয়ে গেল। তার মানে আমি একটা জিনিস ক্লিয়ার, যে এই যে সিক্ত বাল্ব যেটা আছে এইখানকার যে পানিটা, এটা বাষ্প হবে, এই বাষ্প হওয়ার সময় তাপমাত্রা নিবে কোত্থেকে, সিক্ত বাল্ব থেকে নিবে। আর যত বেশি পানি বাষ্প হবে তত বেশি তাপ এখান থেকে নিবে, ফলে এখানকার তাপমাত্রাটা তত কমে যাবে, ফলে তাপমাত্রা পার্থক্যটা বেড়ে যাবে। তার মানে পার্থক্য যত বেশি, আমরা কিন্তু খুব ইজিলি বলতে পারি যে তাপমাত্রা এখানে পার্থক্য যত বেশি, এখান থেকে পানি বাষ্প হওয়ার হারটা তত বেশি, ঠিক আছে। আচ্ছা, একটু আমরা এখন দেখো প্রশ্নে চলে যাই, অপশনগুলোতে কি বলা হয়েছে। এখানে বললো পার্থক্য যদি কম হয় তাহলে আর্দ্র, দেখো, এবং এখানে দেখো, এখানে আরেকটা বিষয় একটু মনে রাখবে, যে এখান থেকে পানি বাষ্প বাষ্প কম হবে নাকি বেশি হবে, এটা কিন্তু বায়ুর উপর ডিপেন্ড করবে, আশেপাশে যে বায়ু আছে। কারণ বায়ুতে আমরা জানি বায়ুতে হচ্ছে পানির কণা থাকে। তার মানে পানির কণা যদি আগে থেকে অনেক বেশি থাকে, তাহলে এখান থেকে কিন্তু কি হবে, বাষ্প কম হবে। যেহেতু বাষ্প, এই পানিটা বাষ্প হয়ে তো বাতাসেই যাবে। এখন বাতাসে তো একটা নির্দিষ্ট পরিমাণ, একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প সে ধারণ করতে পারে। এখন ধর আগে থেকেই যদি অনেক বেশি জলীয় বাষ্প এখানে থাকে, মানে বায়ুটা আর্দ্র থাকে, বায়ুটা যদি আর্দ্র থাকে, তাহলে কিন্তু এখানে কি হবে, এখানে কিন্তু জলীয় বাষ্প কম হবে, মানে এই পানিটা কম বাষ্পীভূত হবে। আর বাষ্পীভূত যখন কম হবে, ফলে এখান থেকে কিন্তু আমার তাপমাত্রা নিবে কম, ফলে এখানকার তাপমাত্রা কিন্তু বেশি থাকবে, ফলে পার্থক্য কম থাকবে। আমি আবার বলতেছি, এক কথা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। মানে এইখানে এই বাতাসটা, এই যে এখানে যে পানিটা আছে, পানিটা বাষ্প হয়ে তো বাতাসে যাবে। এখন কোনোদিন যদি বাতাসে আর্দ্রতা আগে থেকেই বেশি থাকে, মানে জলীয় বাষ্পের পরিমাণ যদি আগে থেকেই বেশি থাকে, তাহলে এখান থেকে জলীয় বাষ্পে, মানে পানিটা বাষ্প হবে কম। আর বাষ্প যদি কম হয়, তাহলে এই যে বাষ্প হওয়ার জন্য তো আমার তাপমাত্রাটা সিক্ত বাল্ব থেকে নেয়, তার মানে কম তাপমাত্রা নিবে এখান থেকে, ফলে এটা তাপমাত্রা বেশি থাকবে। আর যদি তাপমাত্রা বেশি থাকে, যে আমি দেখাইলাম যে 10, একবার 15, একবার তোমার 10, যখন 15 হচ্ছে তখন পার্থক্য কিন্তু কম। তার মানে পার্থক্য কম, এই দুইটার পার্থক্য কম, মানে এখান থেকে বাষ্প কম হয়েছে, ঠিক আছে। ফলে তার মানে কি, বায়ু আর বাষ্প কেন কম হয়েছে, বাতাসে আগে থেকে জলীয় বাষ্পের পরিমাণ বেশি ছিল। তার মানে এটা কিন্তু রাইট, ঠিক আছে, হ্যাঁ। যে যখন এই দুইটার পার্থক্য কম হবে, এর মানে হচ্ছে এই সিক্ত বাল্বের তাপমাত্রাটা বেশি আছে, তার মানে এইখানকার পানিটা কম বাষ্পীভূত হয়েছে,
এর কারণ কেন কম বাষ্পীভূত হয়েছে, তার মানে হচ্ছে বাতাসে আগে থেকে জলীয় বাষ্পের পরিমাণ বেশি ছিল, ফলে জায়গা নাই, এই জন্য আর বেশি বাষ্পীভূত হইতে পারে নাই, এই জন্য কম বাষ্পীভূত হয়েছে। আর কম বাষ্পীভূত কেন হয়েছে, কারণ এদের এটার তাপ মানে এদের কম বাষ্পীভূত হওয়া মানেই কি এদের তাপমাত্রাটা কম, মানে তাপমাত্রা পার্থক্যটা কম। এই যে মানে এর তাপমাত্রা বেশি কিন্তু পার্থক্যটা কম, এই জন্য 1 নম্বর রাইট। আশা করি বুঝতে পারছো। তারপরে যদি প্রবলেম না হয় কমেন্ট সেকশন তো খোলা থাকবেই। এখন দেখো বলছে পার্থক্য বেশি হলে, তাহলে বেশি হলে উল্টো, বেশি হলে অবশ্যই শুষ্ক বায়ু নির্দেশ করবে, কারণ এখান থেকে বেশি বায়ু মানে বায়ু পানি হচ্ছে বাষ্পীভূত হবে, মানে কি এখানে জলীয় বাষ্প কম আছে, মানে শুষ্ক বায়ু। আর তো সেই ক্ষেত্রে তাপমাত্রা বেশি হবে। এই যে দেখো, যেমন জলীয় বাষ্প যখন বেশি হারে নির্গত হবে তখন এখান থেকে তাপ নেবে বেশি, ফলে তাপমাত্রা বেড়ে যাবে, ফলে পার্থক্যটা কিন্তু বেড়ে যাবে, তাপমাত্রা কমে যাবে বেশি। এখান থেকে যদি বেশি তাপ নেয় তাহলে এটার তাপমাত্রা কমে যাবে, ফলে তোমার পার্থক্যটা কিন্তু বেড়ে যাবে। তার মানে এদের পার্থক্য বেশি, মানে এখান থেকে বেশি জলীয় বাষ্প বাষ্পীভূত হয়েছে। আর বেশি জলীয় বাষ্প তখনই বাষ্পীভূত হবে যখন বায়ুটা শুষ্ক থাকবে। তার মানে পার্থক্য বেশি হলে আমার বায়ু শুষ্ক, এটাও রাইট। আর হঠাৎ যদি বেশি হ্রাস পেলে, মানে পার্থক্য হঠাৎ করে কমে গেছে, এখানে কিন্তু কম হয়েছে, যে ক নাম্বারে কম হলে কি হয়, জলীয় বাতাস কম, পানিটা কম জলীয় বাষ্পিত হয়। এর কারণ হচ্ছে যে আমি আগেই বলছি, বাতাসে বেশি পরিমাণ কি আছে, জলীয় বাষ্প আছে। এখন যদি হঠাৎ করে কম হয়, হঠাৎ করে কম হয় মানে বায়ুটা হঠাৎ করে অনেক বেশি জলীয় বাষ্প বেড়ে গেছে, বায়ুটাতে হঠাৎ করে জলীয় বাষ্প বেড়ে গেছে। দেখো আমি তোমাদের বলি, আসলে নিম্নচাপে যেখানে বলতেছে হঠাৎ কমে গেলে নিম্নচাপ নির্দেশ করে। ধরো একটা জায়গায় বায়ু আছে, এখানে এখানে বায়ুর কণা আছে, এখানে যদি সামহাও এই বায়ু থেকে হঠাৎ করে এখান থেকে জলীয় বাষ্প, মানে বায়ুর তাপমাত্রা যখন বেড়ে যায় তখন এখান থেকে জলীয় বাষ্পর কণাগুলো উপরে চলে যায়, বাতাসটা পরে এখানে বাতাসের চাপটা কমে যায়, মানে বাতাসটা উপরের দিকে চলে যায়, ফলে এখানে বায়ু চাপটা কমে যায়। কারণ যখন দেখবা যে এই জলীয় বাষ্প যে এখান থেকে সিক্ত বাল্বের যে পানিটা জলীয় বাষ্পে পরিণত হবে, এটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। যেমন বাতাসে কি পরিমাণ জলীয় বাষ্প আছে আগে থেকে সেটা, অর্থাৎ আর্দ্র না শুষ্ক, সেটার উপর ডিপেন্ড করবে, এবং বায়ু চাপের উপরেও ডিপেন্ড করবে। এখন ধরো যে হঠাৎ করে যদি এখানকার বায়ুটা উপরে চলে যায়, ফলে এই বায়ুটা নিম্নচাপটাকে, সেটা আমি বোঝানোর চেষ্টা করি যে একটা নির্দিষ্ট জায়গায় বায়ু আছে, সেই বায়ুটা সামহাও উচ্চ তাপমাত্রার কারণে বায়ুটা হালকা হয়ে উপরে চলে গেছে, ফলে এই জায়গাটা একটু ফাঁপা ফাঁপা হয়ে গেছে, মানে খালি হয়ে গেছে, ফলে এখানে বায়ু প্রেসার কমে যায়। আর বায়ু প্রেসার যখন কমে যাবে তখন হঠাৎ করে প্রচুর জলীয় বাষ্প এখান থেকে এখানে এই জায়গাটাতে ফিল আপ করার জন্য চলে আসবে। এই সিক্ত বাল্বের যে, তার মানে কি সিক্ত বাল্বের যে পানিটা ছিল এটা হঠাৎ করে প্রচুর বাষ্পীভূত হওয়া শুরু করবে। আর হঠাৎ প্রচুর বাষ্পীভূত হওয়া শুরু করা মানে কি, আমরা তো আগেই বলছি এখানে প্রচুর বাষ্পীভূত হবে মানে কি, এটার তাপমাত্রা, এই দুইটা তাপমাত্রা পার্থক্য মানে কম, হঠাৎ করে কমে যাবে। ঠিক আছে, কারণ তাপমাত্রা পার্থক্য কম মানে তো বেশি বাষ্পীভূত হওয়া, আর হঠাৎ করে বেশি বাষ্পীভূত হওয়া মানে হঠাৎ করে এদের তাপমাত্রা কমে গেছে। তার মানে এটাও ঠিক আছে যে নিম্নচাপ যখন হবে, তার মানে নিম্নচাপ যখন হবে তখন একটা জায়গা খালি হয়ে যাবে, আর ওই খালি জায়গাটাতে বায়ু প্রেসার কমে যাবে, ফলে হঠাৎ করে প্রচুর জলীয় বাষ্প এখান থেকে এসে এই জায়গাটাকে ফিল আপ করার জন্য হঠাৎ করে প্রচুর জলীয় বাষ্প তৈরি হবে। আর তার মানে হঠাৎ করে জলীয় বাষ্প তৈরি হওয়া মানে কি, ওই যে বেশি জলীয় বাষ্প তৈরি হচ্ছে মানে এদের পার্থক্য কম, মানে আর হঠাৎ করে যেহেতু ঘটনা হচ্ছে তার মানে হঠাৎ করে অনেক বেশি কমে গেছে। তার মানে এখানে আসলে তিনটাই রাইট। তার মানে এটার অ্যান্সার হবে আসলে 1 2 3, ঘ নাম্বারটা। ঠিক আছে, এটার অ্যান্সার হবে 1 2 3, আমি দাগ দিচ্ছি না, এটার অ্যান্সার হবে ঘ, ঘোড়ার ঘ। আমি দাগ দিচ্ছি না কারণ এই প্রশ্নটা দিয়ে আমাকে আবার একটা হয়তো ভিডিও মেক করতে হতে পারে, আমি দাগ দিচ্ছি না, এটা এটা হচ্ছে ঘ নাম্বার। ওকে, তোমরা একটু খেয়াল করে নিও, আশা করি বুঝতে পারছো। তারপরে যদি কোনো মানে তোমার ধারণাগুলা, কনসেপ্ট গুলা, কারণ আমার প্রশ্ন এইটা সমাধান করার এই উদ্দেশ্যটা আসলে কি, যে তোমরা এই একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে যেন এই রিলেটেড প্রশ্ন আর কোনো প্রবলেম না হয়। আমি যে বেসিকটা দেওয়ার চেষ্টা করছি সেটা যদি বুঝতে পারো তাহলে এই টাইপের, যে এই তোমার আর্দ্রতা মাপক যন্ত্র যেটা হাইগ্রোমিটার বলা হয় এটাকে, এই হাইগ্রোমিটার রিলেটেড প্রশ্নগুলো তুমি অনেকটাই পারবা। ঠিক আছে, তো আমি আবার একটু সামারাইজ করে দেই 1 নম্বর প্রশ্নটার যে ইয়াটা, সেটা হচ্ছে যে এই সিক্ত বাল্বের তাপমাত্রা, মানে শুষ্ক বাল্ব যেটা, সেটার তাপমাত্রা তো ফিক্সড, হ্যাঁ ফিক্স থাকে। এখন তাপ এই তাপমাত্রাটা এই সিক্ত বাল্বের এখানে পানি থাকে, পানিটা বাষ্পীভূত হওয়ার আহ, অনেক সময় বেশি হয়, অনেক সময় কম হয়। তো এইটা মনে রাখবা, যখন এই বাষ্পীভূত বেশি হবে, এই তার মানে এদের তাপমাত্রা পার্থক্য কম, এই দুইটার তাপমাত্রা পার্থক্য কম কেন, ওই যে এটার তাপমাত্রা বেশি বাষ্পীভূত হওয়া মানে তো এখান থেকে তাপটা নিবে, ফলে ওর তাপমাত্রা কমে যাবে। ঠিক আছে, আচ্ছা সরি আমি একটু উল্টো বলছি, যে যখন বেশি তাপ বাষ্পীভূত হবে তার মানে এখান থেকে তাপটা নিবে, আর ফলে ওর তাপমাত্রা কমে যাবে, ওর তাপমাত্রা যত কমে যাবে
হরটা তো ফিক্স থাকতেছে, যার কারণে পার্থক্যটা বেশি হবে। তার মানে এদের দুজনের পার্থক্য যত বেশি, এই শুষ্ক বাল্ব আর সিক্ত বাল্বের তাপমাত্রার পার্থক্য যত বেশি, বাষ্পীভূত হবে তত বেশি। আর বাষ্পীভূত তখনই বেশি হবে যখন বায়ুতে আগে থেকেই জলীয় বাষ্প কম থাকবে, তার মানে শুষ্ক বায়ুটা। তার মানে শুষ্ক বায়ু যে কথা, এখান থেকে বেশি বাষ্পীভূত হওয়া একই কথা, এদের তাপমাত্রা বেশি হওয়া, তাপমাত্রা পার্থক্য বেশি হওয়া একই কথা। আবার এখানকার বায়ুটা আগে থেকে যদি জলীয় বাষ্প কম বেশি থাকে অনেক, অর্থাৎ আর্দ্র থাকে, তখন জলীয় বাষ্প কম তৈরি হবে, ফলে এদের পার্থক্যটা, আর এখান থেকে তাপ নিবে কম, ফলে পার্থক্যটা কম হবে। তার মানে এদের দুজনের পার্থক্য কম, মানে কম জলীয় বাষ্প বাষ্পীভূত হচ্ছে। তার মানে বায়ু থেকে আগের থেকেই বায়ুতে, আর কখন কম জলীয় বাষ্প তৈরি হবে, যখন বায়ু থেকে আগে থেকেই অনেক বেশি জলীয় বাষ্প থাকবে বায়ুতে, তার মানে এটা আর্দ্র বায়ু। ঠিক আছে। আর হঠাৎ করে যদি এখানে প্রচুর জলীয় বাষ্প তৈরি হয়, তার মানে হঠাৎ এখানে কি হয়েছে, নিম্নচাপ সৃষ্টি হয়েছে বাতাসে। কারণ নিম্নচাপ মানেই হচ্ছে এই একটা বাতাসের একটা নির্দিষ্ট জায়গার তাপমাত্রা বেড়ে গিয়ে ওই বাতাসটা উপরের দিকে চলে যায়, ফলে ওই জায়গাটা খালি হয়ে যায়। আর খালি হইলেই এখানে প্রচুর জলীয় বাষ্প এখান থেকে গিয়ে এখানে ফিল আপ করার জন্য চলে যায়। তার মানে হঠাৎ করে যখন প্রচুর জলীয় বাষ্প তৈরি হবে, তার মানে বুঝে যেতে হবে যে এটা হঠাৎ করে তাপমাত্রা অবশ্যই তাহলে কমে যাবে। আর এখানকার জলীয়, তার মানে হঠাৎ করে এখানে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তার মানে এখানে তিনটাই রাইট, আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, আমরা এর পরের প্রশ্নটা চলে যাবো। দেখো আমাদের পরের প্রশ্ন যেটা বলছে, একটা চিত্র দেওয়া আছে এখানে, দেখো এখানে হচ্ছে এ বি সি ডি, এখানে একটা এবি বরাবর একটা ভেক্টর পি, এডি বরাবর একটা ভেক্টর কিউ, আর এসি বরাবর একটা ভেক্টর আর। এখন বলা হয়েছে যে চিত্রে দুটি ভেক্টরের লব্ধির মান আর একটি ভেক্টরের মানের সমান। এখানে ভালো করে বুঝে বলছে, চিত্রে দুটি ভেক্টরের লব্ধির মান আর একটি ভেক্টরের মানের সমান এবং তার সাথে লম্ব। দেখো এই যে দুটো ভেক্টর আছে না এখানে, পি আর কিউ, এই যে দুটো ভেক্টর, তাদের লব্ধিটা হচ্ছে আর, এবং এই আরটা হচ্ছে এই পি এর সমান এবং এই পি এর সাথে লম্ব বরাবর আছে। এই যে বলছে যে আর লব্ধির মান আর, এবং এই আরটা হচ্ছে একটি ভেক্টরের মানের সমান এবং ওই ভেক্টরটার সাথে লম্ব। এখন বলছে যে অন্যটির মান কত। তার মানে আমি একটু তোমাকে ক্যালকুলেশন করে দেখাই। চিত্রটা আসলে তো এরকম, এই একটা ভেক্টর, এই যে একটা পি ভেক্টর, আর এটা হচ্ছে কিউ ভেক্টর, আর এদের লব্ধি হচ্ছে আর, আর ভেক্টর এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর ভেক্টর লব্ধিটা, এবং এই আরটা পি এর সমান, তার মানে আর ইজ ইকুয়াল টু পি এবং এর সাথে লম্ব। এই কথাটা বলছে। তাহলে এই কিউ এর মানটা আমাকে বের করতে বলছে। সো আমি এখানে কি করব, দেখো প্রথমে যেহেতু এখানে এই লম্বটা, এই যে লব্ধির দিকটার সাথে, এটা কিন্তু থিটা, আর এইটা হচ্ছে আলফা। এখানে এটা বুঝতে হবে, এই পি আর কিউ এর মাঝখানে টোটাল কোণটা হচ্ছে আলফা, আর এই লব্ধির সাথে এই ভেক্টরটার যে কোণটা সেটা হচ্ছে থিটা, এবং এখানে কিন্তু থিটা 90 ডিগ্রি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে পি আর আর সমান, ওরা কিন্তু প্রশ্নেই বলে দিছে। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, দেখো এখানে একটু, যে আমরা একটা সূত্র জানি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তাইলে ট্যান 90 90 আর কিউ সাইন আলফা, আর এখানে কিন্তু পি আর আর সমান, আমি আগেই বলছি, যেখানে বলেছি পি আর আর সমান। ঠিক আছে, তাহলে আমি পি এর জায়গায় আর বসাইতে পারবো, প্লাস কিউ কজ আলফা, এখানে আমরা বসাই দিলাম। আর আমরা জানি tan 90 এর মান হচ্ছে 1/0। এটা আমি কিন্তু একটা বিস্তারিত করতেছি, যখন তোমরা এমসিকিউ করবা তখন কিন্তু খুব দ্রুত ক্যালকুলেশন করে ফেলতে হবে। আর এটা তুমি তখনই পারবা যখন প্র্যাকটিস করবা। আমি কিন্তু এখানে দেখাচ্ছি তোমাকে বিষয়টা। আমি কিন্তু যখন আমি হয়তো যখন এমসিকিউ সলভ করব, তখন অনেক দ্রুত করব। সো এটা হইলো, তো কিউ সাইন আলফা ডিভাইডেড বাই আর প্লাস কিউ কজ আলফা। আর আর যদি গুণ করো জিরোর সাথে, এটা জিরো হয়ে যাবে, তাহলে থাকবে কত, থাকবে হচ্ছে আর প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে দেখো কিউ কজ আলফার ভ্যালুটা পাচ্ছি কত, আমরা কিউ কজ আলফার ভ্যালুটা পাচ্ছি, আচ্ছা এখানে, হ্যাঁ কিউ কজ আলফার ভ্যালুটা, আচ্ছা এটা থাকুক, আমি এটা সরি, এটা এটা জিরো হবে, অন না, এটা একটু মিস্টেক হয়েছে। তার মানে এদিকে গুণ করলে জিরো, আর এটা অন দিয়ে এটাকে গুণ করলে এটা, তার মানে এটা থাকুক, আমি রেখে দিলাম, এটা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রেখে দিলাম। আবার দেখো আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি এখানে, এই সূত্রটাই যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, একটা সূত্র আছে না, আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস, এই যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো এটাকে যদি স্কোয়ার করে দেই, রুট কাটা যাবে, তাহলে আর স্কোয়ার থাকবে কি, তাহলে থাকবে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো এখানে আমরা আর স্কোয়ারটা রাখলাম, আর এখানে পি যেহেতু আর এর সমান, তার মানে পি স্কোয়ারের জায়গায় আমি আর স্কোয়ার বসাইতে পারবো, প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2r, এই যে পি এর জায়গায় আর বসালাম, কিউ কজ আলফা। তো এটা বাদ দিলাম, বাদ দিলে এই পাশে জিরো থাকবে, এই পাশে জিরো থাকলো। ঠিক আছে,
জিরো, মানে এটা বাদ দিলাম কেন, এই পাশে আসলে জিরো হয়ে যায়, তো জিরো থাকলো এই পাশে, তাহলে কিউ স্কোয়ার প্লাস টু আর কিউ কজ আলফা। এখান থেকে দেখো আমি এখান থেকে আমি এটা লিখতে পারবো হচ্ছে তোমার হলো টু আর কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস কিউ স্কোয়ার লিখতে পারবো এখান থেকে, বা এখান থেকে চাইলে আমি কিউ কজ আলফা এটা এই পাশে রাখলাম, এটার মানটা আমি মাইনাস কিউ স্কোয়ার বাই টু আর এটা এখানে আসলো, ফলে এই মানটা আমি এখানে বসাবো, দেখো এই জায়গায় বসাবো এই জায়গায়। তাহলে আমি কি পাচ্ছি যে আর, যেহেতু এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস এই কিউ কজ আলফার মান হচ্ছে কিউ স্কোয়ার বাই টু আর ইকুয়াল টু জিরো। দেখো তাহলে আমরা এটা কিন্তু এখানে জিরো, তাহলে দেখো কি পাচ্ছি আমরা এখান থেকে, বা এখানে যদি আমি টু আর লসাগু নেই তাহলে হইতেছে টু আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো, বা এখান থেকে এটা জিরো হয়ে যাবে, তার মানে টু আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাহলে অপর ভেক্টরটা কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার টু আর স্কোয়ার, তার মানে সুতরাং কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার করলে এখানে রুট টু আর রুট স্কোয়ার আর এর স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে থাকবে আর, তার মানে এই যে অপর ভেক্টরটা আমি কিউ পেয়ে গেছি রুট টু আর। দেখো আমাদের এখানে এখানে ক নাম্বারে এটা টোটাল রুট আছে, এটা হবে না, রুট টু আর, এইটা অ্যান্সার হবে গ নাম্বার, তার মানে এটার অ্যান্সার কিন্তু ঘ, মানে গরুর গ আর কি, গরুর গ, এটার অ্যান্সার হচ্ছে গ। আশা করি বুঝতে পারছো ক্যালকুলেশনটা তোমরা সুন্দর করে, তোমরা একটু দেখে নিতে পারো, তোমরা যে আমি স্থির করে রেখে দিচ্ছি তো যদি একটু দেখে নিতে পারো, অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ, জাস্ট আমরা প্রথমে এই সূত্র দিয়ে এখান থেকে এই মানগুলো বসাই দিচ্ছি, আর তোমরা বারবার দেখলে বুঝতে পারবা, কোনো প্রবলেম নেই আশা করি। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশন তো আছে না, রিল্যাক্সলি দেখবা। হ্যাঁ, তার পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা, দেখো আচ্ছা এখানে বলছে যে কোন দোলক ঘড়ি, এখানে বলছে যে কোন দোলক ঘড়িকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে ঘড়িটির কি কি হবে, মানে ওরা এটা বলছে যে দোলন থেমে যাবে, দোলনকাল অসীম হবে, দোলকটি দ্রুত দুলবে, কোনটা রাইট বলছে, নিচের কোনটি রাইট, এক আর দুই রাইট নাকি এক তিন রাইট, আচ্ছা নাকি দুই তিন রাইট নাকি এক দুই তিন, তিনটাই রাইট। আমরা এটা বোঝার চেষ্টা করি, আমরা মুখস্থ করবো না, জাস্ট আমরা লজিক্যালি চিন্তা করব। তোমরা যেহেতু অনেকেই জানো, আবার অনেকে হয়তো এগুলা না মানে না জেনে এই সূত্রগুলো দেখবা, মানে এই ভিডিওটা দেখবে, এই জন্য আমি তাদের জন্য বলতেছি, সরল দোলক আমাদের ফিজিক্সের অষ্টম অধ্যায়, ফার্স্ট পার্টের অষ্টম অধ্যায়ে একটা টপিক আছে, সেটা হচ্ছে সরল দোলক, সরল সন্ধিত গতির সরল দোলক আছে। এই সরল দোলকটা দেখতে এরকম, এরকম মানে এখানে একটা সুতা ঝুলাবো, সুতার এই প্রান্তে একটা বব, এটাকে বব বলে, মানে একটা বস্তু ঝুলাই দিব, ফলে এটা এরকম দুলবে দোলনার মতো। তোমরা বাচ্চাকালে দোলনায় চড়ছো না, ওই রকম, এরকম যদি আমি ছেড়ে দেই, এটাকে টান দিয়ে ছেড়ে দেই, তাহলে এরকম দুলবে এটা, এটাকেই বলা হয় সরল দোলক। এই সরল দোলকের পর্যায়কাল কি, দেখো এই যে এইখান থেকে ধরো এটাকে এইখানে টান দিয়ে এখানে এনে আমি এটাকে ছেড়ে দিলাম, ফলে এখানে যাবে, দেন এখান থেকে ব্যাক করে আবার আসবে, এই যে এখান থেকে এখানে গেল, আবার ব্যাক করে এখানে আসলো, এই টোটাল টাইমটাকে বলি আমরা পর্যায়কাল, টি, কি বলি, পর্যায়কাল। ঠিক আছে, পর্যায়কাল বলা হয়। আর এই পর্যায়কাল নির্ণয় করার সূত্রটা হচ্ছে, সরল দোলকের পর্যায়কাল নির্ণয় করার সূত্র হচ্ছে টু পাই রুট ওভার অফ এল বাই জি, যেখানে টি হচ্ছে এই সরল দোলকটা, যে এখান থেকে এখানে গেল, দেন এখান থেকে এখানে আসলো, যাওয়া এন্ড আসা, এই টোটাল টাইমটাকে বলি পর্যায়কাল টি। আর টু পাই তো জানোই, পায়ের মান 3.1416, 3.1416, আর এলটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, এইখান থেকে এই ববের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলি আমরা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য, যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। তার মানে সরল দোলকের আমার পর্যায়কালটা কার্যকরী দৈর্ঘ্যের সমানুপাতিক, যেহেতু এর নিচে ওয়ান আছে, আমরা জানি উপরে উপরে সম্পর্ক হলে সমানুপাতিক হয়, নিচে নিচে সম্পর্ক হলে ব্যস্তানুপাতিক হয়, আর উপরে নিচে সম্পর্ক হলে হয় ব্যস্তানুপাতিক। সরি, আবার একটু মিস্টেক হয়ে গেছে আমার, উপরে উপরে হচ্ছে সমানুপাতিক, নিচে নিচে সমানুপাতিক, উপরে নিচে বা নিচে উপরে, এই উপরে এই কোনাকুনি যেগুলা, এগুলাকে বলা হয় ব্যস্তানুপাতিক। তার মানে টি এর সাথে এল এর সম্পর্ক সমানুপাতিক, কিন্তু টি এর সাথে জি এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক। ওকে, তার মানে এটা হচ্ছে বিকর্ষজ ত্বরণ। তার মানে আমার যে একটা সরল দৈর্ঘ্যের পর্যায়কাল, সেটা এই সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্যের সমানুপাতিক, তার মানে কার্যকরী দৈর্ঘ্য যত বাড়বে পর্যায়কাল তত বাড়বে। আর টিটা পর্যায়কালটা অভিকর্ষজ ত্বরণের ব্যস্তানুপাতিক, তার মানে অভিকর্ষজ ত্বরণ যত বাড়বে পর্যায়কাল তত কমবে, উল্টা, ব্যস্তানুপাতিক মানে উল্টা, আর অভিকর্ষজ ত্বরণ যত কমবে পর্যায়কাল তত বাড়বে। তাইলে দেখো পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেছো, আমরা জানি পৃথিবীর কেন্দ্র অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি শূন্য, তার মানে এখানে যখন শূন্য বসাবা তখন কি পাচ্ছ তুমি, দেখো তো টু পাই রুট ওভার অফ এল বাই জিরো, সামথিং বাই জিরো, যে কোনো কিছু উপরে উপরে আর নিচে যদি জিরো থাকে সেটা আসলে ইনফিনিটিভ, অসংজ্ঞায়িত হয়ে যায়, অসংজ্ঞায়িত। তার মানে টি ইকুয়াল টু টু পাই রুট ওভার অফ, এই টোটালটা হচ্ছে অসংজ্ঞায়িত, তার মানে আর অসংজ্ঞায়িত দিয়ে যদি টু পাই কে গুণ করো, তার মানে কি টি হবে হচ্ছে অসীম, অসংজ্ঞায়িত হবে।
তার মানে আমরা কিন্তু অসীম পাচ্ছি। আর এই অসীম কথাটার মানে কি আসলে? অসীম কথাটার মানে হচ্ছে এটা দুলবেই না, স্টপ। অসীম মানে কি অনির্ণীয় হচ্ছে না, ফলে এটি স্টপ হয়ে যাবে, থেমে যাবে পর্যায়কালটা, এটা দুলবে না। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যখন একটা পর্যায়কাল সরল দোলককে তুমি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাবা, তখন এটার পর্যায়কাল অসীম হয়ে যাবে, পর্যায়কাল অসীম হয়ে যাবে, এবং এই অসীম হয়ে যাওয়ার ফলে এটা আর দুলবেই না, এরকম হয়ে থাকবে, থেমে যাবে পর্যায়কালটা, দোলনটা থেমে যাবে, দ্রুতও ধরবে না, ধীরেও ধরবে না, এটা থেমে যাবে। তার মানে এখানে এই দোলন থেমে যাবে, আর দোলনকাল অসীম হবে। এই অসীম হওয়ার কারণেই থেমে যাবে। তার মানে 1 আর 2 রাইট আছে এখানে। তার মানে ক নাম্বারটা, এটার অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। ক নাম্বার রাইট অ্যান্সার। ঠিক আছে, যে অর্থাৎ 1 ও 2। আশা করি ক্লিয়ার। এরপরের প্রশ্নে যাচ্ছি আমরা 4 নাম্বারে। দেখো 4 নাম্বারটাতে বললো যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু 3xi ক্যাপ মাইনাস 2yj ক্যাপ প্লাস 4zk ক্যাপ হলে, এটা হচ্ছে, এটাকে বলে ন্যাবলা ডেল, মানে ন্যাবলা ভেক্টর, অর্থাৎ ভেক্টর অপারেটর বলে এটাকে, ডেল ভেক্টর, অনেকে বলে ডেল। এই ডেল ভেক্টর ইনটু ডট আর ভেক্টর ইজ ইকুয়াল টু হোয়াট? দেখো তোমরা যারা ভেক্টর পড়ছো, ভেক্টর ক্যালকুলাস পড়ছো যারা, আচ্ছা আমি একটু প্রশ্ন নাম্বার দিই, এটা 3 নাম্বার ছিল, আর এটা এখন 4 নাম্বার আমরা সলভ করতেছি, তাই না? আচ্ছা সরি, রয়ে গেছে। সো দেখো, তোমরা যারা ভেক্টর ক্যালকুলাস করছো, ভেক্টর ক্যালকুলাসে 3টা জিনিস ছিল। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ছিল। 2 নাম্বার ছিল হচ্ছে ডাইভারজেন্স, ডাইভারজেন্স, আর হচ্ছে কার্ল। তো গ্রেডিয়েন্ট ছিল এটা, ভেক্টর অপারেটর যে ডেল বলি বা ন্যাবলা বলি, তার সাথে একটা ফাই, মানে একটা স্কেলার ক্ষেত্রের একটা গুণ ছিল। আর ডাইভারজেন্স সেটা ছিল ভেক্টর অপারেটর যেটা, তার সাথে একটা ভেক্টর, সেটা এ হোক আর হোক, এই ভেক্টরের ডট গুণ। আর কার্ল ছিল হচ্ছে এই ভেক্টর অপারেটরের সাথে ক্রস গুণ। তার মানে এই যে প্রশ্নে যে দেওয়া আছে, দেখো প্রশ্নে যেটা দেওয়া আছে যে এই যে ডেল ভেক্টর ডট, এখানে দেখা যাচ্ছে কিনা, এখানে ডট আছে, ডট আর ভেক্টর, তার মানে এটা কিন্তু আসলে ডাইভারজেন্সের মধ্যে পড়তেছে, ডাইভারজেন্স। তার মানে আসলে ডাইভারজেন্স, আর ডাইভারজেন্স মানে ডট গুণ, দেখো ডট গুণ, ডাইভারজেন্স মানে ডট গুণ, অর্থাৎ এই ন্যাবলা যেটা তোমার ভেক্টর অপারেটর ডেল বা ন্যাবলা যেটাই বলি, এই ভেক্টরটা আর এই আর ভেক্টর যেটা দেয়া আছে সেটা ডট গুণ। আর এই ভেক্টর যেটা, এই ন্যাবলা ভেক্টর বা ডেল ভেক্টর বা ভেক্টর অপারেটর যেটা বলি, এটা কিন্তু তোমার মনে রাখতে হবে, এটা হচ্ছে ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে। এটা হচ্ছে আমার ভেক্টর অপারেটর ডেল এর মান। এটা প্রশ্নে থাকুক বা না থাকুক, এটা মনে রাখতে হবে। আর আর ভেক্টরটা কিন্তু আমার প্রশ্নে দেয়াই আছে। আর আমরা জানি ডট গুণ মানে কি, ডট গুণ মানে হচ্ছে আয়ের সহগ। এখানে যেমন দেখো আর ভেক্টরটা কত দেয়া আছে, আর ভেক্টরটা আমি একটু লিখে নেই, এখানে দেয়া আছে কত, আর ভেক্টরটা দেয়া আছে 3xi ক্যাপ মাইনাস 2yj ক্যাপ, এখানে আছে 3xi ক্যাপ মাইনাস 2yj ক্যাপ প্লাস 4zk ক্যাপ। এখন ডট গুণ, এই যে যখন আমি এই ডট গুণটা বের করব, এই ডট গুণটার মানে কি, মানে হচ্ছে এইখানকার আয়ের সহগ আর এই দুইটা ভেক্টরকে যখন ডট গুণ করা হয়, এর মানে হচ্ছে এই প্রথম ভেক্টরের আয়ের সহগ আর দ্বিতীয় ভেক্টরের আয়ের সহগ গুণ করতে হবে। তার মানে ডেল বাই ডেল এক্স, এখানকার প্রথম ভেক্টরের আয়ের সহগ আর দ্বিতীয় ভেক্টরের আয়ের সহগ হচ্ছে 3x। আচ্ছা দেন প্রথম ভেক্টরের জের সহগ যেটা আর দ্বিতীয় ভেক্টরের জের সহগ যেটা মাইনাস সহ, সেটা গুণ করতে হবে। তাহলে গুণ করলে প্লাস ডেল বাই ডেল ওয়াই, এখানে হবে মাইনাস 2y। তারপরে এখানকার কে এর সহগ এন্ড এখানকার কে এর সহগটা গুণ করতে হবে। তার মানে ডেল বাই ডেল জেড ইনটু কি 4z, সরি এন 4z। এখন দেখো এইটা আমরা ব্যবকলন করবো, আংশিক ব্যবকলন আমরা পড়ছি, যেহেতু ভেক্টর ক্যালকুলাস আংশিক, দেখো এটাকে আংশিক ব্যবকলন বলে। আর এই ডি দিয়ে বলা হয় মানে জেনারেল ব্যবকলন। তো এই আংশিক ব্যবকলনের কাজ হচ্ছে এখানে এক্স, এক্স এর সাপেক্ষে করতেছি, তো এখানে শুধু এক্স আছে, যেমন এক্স এর সাপেক্ষে শুধু এক্স কে করলে অন হয়, ওয়াই এর সাপেক্ষে শুধু ওয়াই কে করলে হয়। মানে এখানে তো এই তুমি বলবা 3 কই গেল, 3 কে ব্যবকলন করা যাবে না, 3 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, আমরা জানি 3 কে বাইরে আনতে হয়। তো দেখো 3 কে আমি বাইরে নিয়ে আসলাম, আর এই এক্স এর সাপেক্ষে এক্স কে করলে শুধু অন হবে, তার মানে 3 ইনটু 1। আর এখানে প্লাস মাইনাসে মাইনাস করে দিলাম, ওয়াই এর সাপেক্ষে শুধু 2টা বাইরে নিয়ে আসলাম, ওয়াই এর সাপেক্ষে যেহেতু ওয়াই মানে শুধু ওয়াই আছে, স্কোয়ার টি স্কোয়ার কিছু নাই, মনে রাখবা শুধু ওয়াই এর সাপেক্ষে বা শুধু এক্স এর সাপেক্ষে, শুধু এক্স এর সাপেক্ষে শুধু এক্স কে করলে অন হয়, শুধু ওয়াই এর সাপেক্ষে শুধু ওয়াই কে করলে অন হয়। মানে যার সাপেক্ষে করতেছি শুধু তাকেই, কোনো পাওয়ার টাওয়ার নেই, এরকম কিছু হলে অন হয়ে যাবে।
তার মানে এখানে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল, 2টা বাইরে নিয়ে আসলাম, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে করলে 1 হবে। দেন আমি প্লাস এখানে এখানে 4টা বাইরে নিয়ে আসলাম, যেটার সাপেক্ষে জেড কে করলে হবে 1। তাহলে আলটিমেটলি এখানে 3 মাইনাস 2 প্লাস 4, তার মানে হচ্ছে এখানে তোমার 7 মাইনাস 3, 7 মাইনাস 2, দ্যাট উইল বি 5। অ্যান্সার হচ্ছে 5। তার মানে এটা হচ্ছে কত নম্বরে আছে 5টা? এখানে কিন্তু খ নম্বরে আছে, তার মানে এটা অ্যান্সার হচ্ছে খ। ওকে, আচ্ছা, তো আশা করি তোমরা ক্লিয়ার 4 নাম্বারটাও। ওকে, আমরা এরপরে চলে যাব 5 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার প্রশ্নটা কি বলছে একটু দেখো, এখানে লেখা আছে 5 নাম্বার প্রশ্নটা। এরপরে আমরা যাব 5 নাম্বার প্রশ্নে। আর এখনো বলতেছি, যারা অফিস ফিজিক্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই একই নামে কিন্তু আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেটাও চাইলে ফলো দিয়ে রাখতে পারো। ফিজিক্স রিলেটেড অর্থাৎ এসএসসি আর এইচএসসি ফিজিক্স নিয়ে আর কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এখানে 5 নাম্বারটা সলভ করবো। দেখো, আচ্ছা, 5 নম্বরে বলছে দেখো এখানে যে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের পরিমাণ সর্বাধিক হয়। দেখো, আমরা কিন্তু কাজের সূত্র, যেটা মেইন সূত্র, সেটা জানি, W ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। দেখো, যখন বল আর কাজ সরণটা ফিক্সড, তখন কাজের অ্যামাউন্টটা ডিপেন্ড করে হচ্ছে এই থিটার উপরে, ঠিক আছে, অর্থাৎ কস থিটার উপরে, এই কস থিটার উপরে। এখন ধরো এইটুকুর মান যদি 20 হয়, একটু বোঝার চেষ্টা করো, এইটুকুর মান যদি 20 হয় আর এই কস থিটার মান যদি 1 হয়, তার মানে এটার অ্যান্সার হবে 20। আর যদি এইটুকুর মান ধরো এফএস এর মান 20, যেহেতু ওটা ফিক্স করে দিছি, ওটার একটা ফিক্স ভ্যালু থাকবে 20, কিন্তু এই কস থিটার মান যদি হয় হাফ, তখন কিন্তু এটার মান হবে 10। তার মানে আসলে এই এফ আর এস যখন ফিক্সড, তখন কাজের পরিমাণটা কম হবে না বেশি হবে, সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে, সেটা ডিপেন্ড করতেছে কস থিটার মানের উপরে। তার মানে, এবং কস থিটার মান যখন সর্বোচ্চ হবে তখন কাজটাও সর্বোচ্চ হবে, যেহেতু সমানুপাতিক রিলেশন, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে কস থিটার মানের উপরে কিন্তু এই ডাব্লিউ এর মানটা ডিপেন্ড করতেছে। তার মানে ডাব্লিউ এর মান সর্বোচ্চ হইতে গেলে কস থিটার মান হওয়া লাগবে সর্বোচ্চ। আর আমরা জানি কস থিটার সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান 0। তার মানে এটা 1 ধরতে হবে। আর এখান থেকে থিটা যদি বের করি, তাহলে কস ইনভার্স 1। দেখো, কস ইনভার্স 1 তোমাদের আমি দেখাই, ঠিক আছে, বা তুমি এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, যে এটার আমি ক্যালকুলেটর দিয়ে দেখাইলাম যে এটা তোমার কজ ইনভার্স, শিফট চেপে আমি কজ চাপলাম, এই যে শিফট চেপে কস চাপলাম, দেখো ইনভার্সটা চলে আসছে, এই যে ইনভার্স, তারপরে 1 চাপলাম, দেখো এটা কিন্তু 0 চলে আসছে, এই যে অ্যান্সারটা 0 চলে আসছে, তার মানে এটা হচ্ছে 0, তার মানে থিটা 0 পাচ্ছি। অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে কস থিটার মান হওয়া লাগবে 1, সর্বোচ্চ মান 1, যেহেতু কস থিটার মানের উপর ডিপেন্ড করতেছে এবং সমানুপাতিক রিলেশন, তার মানে এটা 1 হইলে এই মানটা সর্বোচ্চ হবে, সেই সর্বোচ্চ মানটা 1। আবার আমরা জানি কিন্তু যে কস কত ডিগ্রির মান 1, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এই কস কস আমরা ক্যান্সেল করে দিলে থিটা 0 ডিগ্রি আসতেছে, তার মানে এটা হচ্ছে আমরা থিটা 0 পাচ্ছি। তার মানে সর্বোচ্চ কাজ তখনই পাবো, সর্বোচ্চ কাজের যে কন্ডিশন, যে কস থিটা 1 হওয়া লাগবে, সেটাকে ধরে নিয়ে আমরা থিটা পাচ্ছি কত, 0 পাচ্ছি। দেখা গেল, তার মানে এইটা আমাদের অ্যান্সার হবে, এইটা সর্বাধিক কাজ তখনই পাবো যখন এদের মধ্যবর্তী কোণ, বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হওয়া লাগবে। এখানে থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ, তো এটার অ্যান্সার হচ্ছে ক নাম্বার, এটা অ্যান্সার হচ্ছে ক নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আমরা 6 নম্বর প্রশ্নে। দেখো, এখানে বলছে জগতে মৌলিক বল সংখ্যা কয়টি, 6 নম্বরটা। তো মৌলিক বল এটা মুখস্থ, তোমরা নিউটনিয়ান বলবিদ্যা পড়ছো। মৌলিক বল আসলে 4টা। একটা হচ্ছে তোমার মহাকর্ষ বল, মহাকর্ষ বল। 2 নম্বর হচ্ছে তোমার হলো তাড়িৎ চৌম্বক বল, তাড়িৎ তাড়িত চৌম্বক বল, চুম্বক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আর এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। আর 4 নাম্বার, লেখাটা একটু বোঝা যাচ্ছে না, দেখো, এটা নিউক্লিয় বল। আর 4 নাম্বার হচ্ছে সবল, এটা হচ্ছে তোমার উইক নিউক্লিয়ার ফোর্স, আর এটাকে বলা হয় সবল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, সবল নিউক্লিয়ার বল বা ফোর্স। এই যে 4টা, এই 4টা বল জগতে হচ্ছে মৌলিক বল। আর বাকি সব বলগুলো আসলে এইগুলার ভিতর দিয়ে তৈরি হয়েছে, এগুলাকে এক বা একাধিক বল মিক্সচার হয়ে তৈরি হয়েছে। সো এই জন্য আমরা বলি মৌলিক বল 4টা। এটা নিউটনিয়ান বলবিদ্যায় কিন্তু পড়ছো, তো এটার অ্যান্সার আসলে কত হবে, এই যে 4টা, খ নম্বর। তার মানে এইটার অ্যান্সার হবে খ, খ নম্বর অ্যান্সার হবে, ঠিক আছে। ওকে,
তো আমরা এরপরে যাচ্ছি 7 নম্বর প্রশ্ন। দেখো 7 নম্বর প্রশ্নে বলছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার বলের সমান, জড়তার ভ্রামকের সমান, কৌণিক ত্বরণের সমান, টর্কের সমান। দেখো এটা আমি তোমাদের বলি, তোমরা সবাই নিউটনের সূত্র পড়ছো, এটা 7 নম্বর। তোমরা সবাই নিউটনের তৃতীয় সূত্র পড়ছো, না সরি দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র বলতেছে যে বস্তুর উপর তোমার কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এখন দ্বিতীয় সূত্রটা কিন্তু আমরা আমরা জানি গতি দুই প্রকার, একটা সরল রৈখিক গতি মানে রৈখিক গতি, রৈখিক, আর একটা হচ্ছে কৌণিক, এই দুইটা পার্ট। তো রৈখিকের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, সমান বা সমানুপাতিক যেটাই বলি। আচ্ছা, সমান। আর কৌণিকের ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা বলবো এরকম যে এখানে তো ভরবেগ রৈখিক ভরবেগ, এখানে বলবো কৌণিক ভরবেগ, যে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত এই এখানে ছিল বল, আর এই বলের পরিবর্তে কৌণিকের ক্ষেত্রে মনে রাখবা রৈখিকের ক্ষেত্রে যেটাকে বলি বল এফ, কৌণিকের ক্ষেত্রে সেটাকে বলি আমরা টর্ক, মানে টাউ, এটাকে টাউ দিয়ে প্রকাশ করে, এরকম টাউ দিয়ে প্রকাশ করে টর্ক। তার মানে এখানে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক, আর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে প্রযুক্ত টর্কের সমান। তার মানে আসলে বুঝতেই পারতেছো এটা কোন কত নাম্বার অ্যান্সার হবে। এটা দেখো এখানে কি বলছে যে আহ তোমার কৌণিক ভরবেগের পরিবর্তনের হার আসলে বলের সমান না, এটা হবে না, যেহেতু রৈখিক ভরবেগের পরিবর্তনটা হবে বলের সমান, কিন্তু এখানে কৌণিক ভরবেগ বলছে, তার মানে এটা আসলে টর্কের সমান হবে। তার মানে এটা অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার, 4 নাম্বার, ঘ নাম্বার অ্যান্সার। ঠিক আছে, খ এটা অ্যান্সার। আশা করি ক্লিয়ার। এরপরে দেখো 8 নম্বর প্রশ্নে চলে যাবো আমরা। কি বলছে দেখো, ভূপৃষ্ঠ থেকে যে গভীরতায় এবং উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান সমান হয় তার অনুপাত কোনটি? একটু চিন্তা করো। তো তোমরা যারা, এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন তাই না, 8 নম্বর প্রশ্ন, তোমরা যারা অভিকর্ষ মহাকর্ষ পড়ছো, মহাকর্ষ অভিকর্ষ পড়ছো, সেখানে কিন্তু তোমার হচ্ছে এটা যদি আমার পৃথিবী হয়, এই পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আমরা জি বের করার সূত্র শিখছিলাম হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 - 2h/r। আর এইখান থেকে ঠিক মানে ডি মানে গভীরতাটা ধরলাম আমি ডি, ডি গভীরতায় মনে করো একটা বিন্দু আছে, সেই ডি গভীরতায় আমার জি বের করার সূত্র হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 - d/r। তোমরা এইচ দিয়ে শিখছিলাম, আর এখানে যেহেতু দুইটা বলছে একসাথে, এই জন্য ভিন্ন বোঝানোর জন্য আমরা একবার এইচ করলাম আর গভীরতাটাকে ডি ধরলাম। তো ওরা বলতেছে যে এই দুইটা সমান হওয়া লাগবে। প্রশ্নে কিন্তু বলছে দেখো যে কত কত গভীরতায় এবং কত উচ্চতায়, মনে করো যে এই উচ্চতায় একটা জায়গা, আমরা জানি উপরের দিকেও জি কমে যায়, নিচের দিকেও জি কমে যায়, কিন্তু এই কমাটা কিন্তু দুই ক্ষেত্রে একরকম হয় না। উপরের দিকে হয়তো জি একরকম ভাবে কমে, নিচের দিকে জি একভাবে কমে। এখন উপরের থেকে কোন জায়গায় আর নিচের দিকে কোন জায়গায় আমাদের দুইটা জি সমান হবে, এবং এই যে দুইটা উপরের উচ্চতা এবং গভীরতা, মানে গভীরতা আর উচ্চতা এই দুইটার অনুপাতটা কত সেটা বলছে। তো আমরা যদি এই দুইটাকে সমান ধরি, অর্থাৎ জি, এই যে এইটা সমান এটা একই, তার মানে এটা সমান সমান হবে, তার মানে জি ইন্টু 1 - 2h/r ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 - d/r। এখান থেকে জি জি বাদ দিয়ে দিলাম, তারপরে দেখো অন অন বাদ দিয়ে দেওয়া যাবে, এই যে 1 - 2h/r থাকবে, আর এই পাশে 1 - d/r থাকবে। তো অন অন বাদ দিয়ে দিলাম, মাইনাসটাও ক্যান্সেল করে দিলাম, তাহলে তারপরে 2h/r থাকে, এখানে থাকে d/r। তাহলে দেখো আর আর ক্যান্সেল, তাহলে কি থাকতেছে যে 2h/d থাকতেছে। তো যেহেতু ওরা ডি আগে বলছে, মানে গভীরতার কথা বলছে আগে, এই জন্য আমি গভীরতাটা উপরে রাখবো। তার মানে আমরা এখান থেকে এভাবে লিখতে পারি d/h, এই h টা এই পাশে ভাগ হবে, ইকুয়াল টু 2। ঠিক আছে, তার মানে d/h ইজ ইকুয়াল টু কি, এখানে নিচে 1 আছে, তার মানে 2:1। ঠিক আছে, এই যে তার মানে অনুপাত হবে গভীরতা আর যে মানে যে গভীরতার যে উচ্চতা, এই দুইটার অনুপাত হবে 2:1। অর্থাৎ এই যে আমি তোমাকে বলি, অর্থাৎ এখান থেকে যদি তুমি 4 মিটার গভীরে আসো,
ভূপৃষ্ঠ থেকে যদি 4 মিটার গভীরে আসো তাহলে যে এরকম জি পাবা, এখানে তার অর্ধেক, মানে এটা যদি 2 ভাগ হয় এটা হবে 1 ভাগ, তার মানে এখান থেকে 2 মিটার উপরে গেলেই আমি সেম জি পাবো। আবার এখান থেকে যদি আমি 10 মিটার, এখান থেকে যদি 10 মিটার গভীরে, ভূপৃষ্ঠ থেকে যদি 10 মিটার গভীরে আসি, যে এরকম জি পাবো, আমি ঠিক তার অর্ধেক, মানে 2 ভাগের 1 ভাগ, এই যে 2 ভাগের 1 ভাগ 5 মিটার উপরে গেলেও আমি সেই একই জি পাবো। এটাই তার মানে এটার আনসার কিন্তু এই যে খ নাম্বার, 2:1, 2:1, তার মানে এটার আনসার হচ্ছে খ। ঠিক আছে, আনসারটা খ। ওকে, ক্লিয়ার। এরপরে যাব 9 নম্বরে। 9 নম্বর, দেখো 9 নম্বর প্রশ্নটা বলছে জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষের উপপাদ্যের সমীকরণ। এটা কিন্তু সবাই জানো তোমরা। সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে এরকম, ধরো একটা বস্তু, আমি তোমাকে আগে বলি, এখানে একটা অক্ষ নিলাম, যে এই বস্তুটা, একটা বস্তুর জড়তার ভ্রামক কিন্তু ভিন্ন ভিন্ন হইতে পারে যদি আমি অক্ষটা চেঞ্জ করি, মানে বস্তুটাকে আমি কোন অক্ষের সাপেক্ষে ঘোরাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে যায়। তার মানে এখানে যদি একটা অক্ষ নেই, সেই অক্ষের সাপেক্ষে ঘুরাইলে একরকম জড়তার ভ্রামক পাবো, এখান দিয়ে যদি একটা অক্ষ নেই, সেই অক্ষের সাপেক্ষে ঘুরাইলে আরেকটা পাবো। আচ্ছা, তো মনে করো যে এই অক্ষটার সাপেক্ষে এই বস্তুটাকে ঘোরাচ্ছি, তার ভর হচ্ছে এম। এখন আমাকে বললো যে এটা এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত। তাহলে আগে আমার যেটা করতে হবে, এটার ভর কেন্দ্র দিয়ে যে অক্ষটা আছে সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে হবে, সেটাকে আমি ধরলাম আইজি। কোন বস্তুর ভরকেন্দ্রক আমি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হচ্ছে আইজি। ওই যে আগেই বলছি যে এক একটা অক্ষের সাপেক্ষে একই বস্তুকে ঘুরালে জড়তার ভ্রামক ডিফারেন্ট হবে। এই অক্ষের সাপেক্ষে, এই ভরকেন্দ্রক আমি অক্ষের সাপেক্ষে ঘুরালে যে জড়তার ভ্রামক পাবা, এই অক্ষের সাপেক্ষে, সমান্তরাল অক্ষের সাপেক্ষে ঘুরালে সেই জড়তার ভ্রামকটা তুমি পাবা না। তাহলে এই অক্ষের সাপেক্ষে আগে জানতে হবে। তুমি যদি এই ভরকেন্দ্রগামী কোন অক্ষর সাপেক্ষে জড়তার ভ্রামক জানো, তাহলে তার সমান্তরাল অন্য যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তুমি এই সূত্রটা দিয়ে বের করতে পারবা। সেটা কেমন? মনে করো যে এটা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে অক্ষ এবং তার সমান্তরাল অক্ষটা হচ্ছে এইটা, তার মানে এটার সাপেক্ষে যদি আমি জানতে চাই, তাহলে আগে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা জানতে হবে, এবং এবং এদের মাঝখানে লম্ব দূরত্বটাকে ধরলাম আমি এইচ। তাহলে বলা হচ্ছে যে এই যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই ধরলাম, এটাকে, এই আইটা হবে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং বস্তুর ভর, আর ওই যে দুইটা অক্ষ আছে ওই দুইটা অক্ষের মাঝখানে, ভরকেন্দ্রগামী অক্ষ আর এই অক্ষটা সমান্তরাল যে অক্ষটা, তাদের মাঝখানে লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। তার মানে এইটা। ঠিক আছে, তার মানে এটার অ্যান্সারটা এই যে এইটা, দেখো খ নাম্বারটা অ্যান্সার, এটার খ নাম্বার অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। ওকে, আচ্ছা, এরপর আমরা যাব 10 নম্বর প্রশ্নে। দেখো 10 নম্বর প্রশ্নটাতে আমরা চলে যাচ্ছি। এই 10 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। এখানে বলতেছে একটা চিত্র দেয়া আছে, এখানে এখানে এ বি সি একটা চিত্র দেয়া আছে, একটা রাস্তা। এই রাস্তা অনেক সময় হয় না বাঁকের ক্ষেত্রে রাস্তাটা এরকম ঢালু হয়, মানে আগে ছিল এরকম, আগে ছিল এরকম, এখন এটা এই জায়গায় বাঁকের জায়গায় এরকম হয়ে গেছে, ফলে এই যে উচ্চতা, এই উচ্চতাটা, এই পার্থক্যটা, উচ্চতা দেওয়া আছে 0.2 মিটার, আর এই রাস্তার প্রশস্ততা এটা দেওয়া আছে 8 মিটার। অর্থাৎ রাস্তার প্রশস্ততাকে আমরা, এটা হচ্ছে তোমার হলো 10 নম্বর প্রশ্ন, আমরা প্রশস্তটাকে আমরা ডি বলি, ডি, ডি বা ডাব্লিউ বলি। এটা হচ্ছে 8 মিটার আছে। আর এই দুইটা ভিতরের প্রান্ত, এটাকে বলে ভিতরের প্রান্ত, রাস্তার ভিতরের প্রান্ত, এটা বাহিরের প্রান্ত। এই ভিতরের প্রান্ত থেকে বাহিরের প্রান্তর যে উচ্চতার পার্থক্য সেটা হচ্ছে 0.2 মিটার। এখন বলতেছে ওরা ব্যাংকিং কোণ কত। আমরা এখানে সূত্র জানি দুইটা, একটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই ডি, আরেকটা জানি আমরা ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এই থিটাটাই হচ্ছে ব্যাংকিং কোণ। কিন্তু একটা মনে রাখবা, যেহেতু ওরা ব্যাংকিং কোণ বলছে, ব্যাংকিং কোণ দুই ধরনের হয়। একটা হচ্ছে মানে তোমার ওইখানে প্রকৃত, অর্থাৎ প্রকৃত ব্যাংকিং কোণ, মানে রাস্তায় যেটা আসলে আছে প্রকৃত ব্যাংকিং কোণ, আর একটা হচ্ছে তোমার প্রয়োজনীয় ব্যাংকিং কোণ। তো আমাদের এখানে কিছু বলে নাই, এখানে কিছু বলে নাই যে কোন ব্যাংকিং কোণটা বের করবো, শুধু বলছে রাস্তার ব্যাংকিং কোণ কত। এই যে এখানে আর গাড়িটির বেগ দেওয়া আছে, এখানে দেওয়া আছে আর গাড়ির বেগ দেওয়া আছে, যে এই বাঁকের স্থানে গাড়িটা হচ্ছে 36 কিলোমিটার/আওয়ার বেগে বাঁক নিতে গিয়ে দুর্ঘটনায় পতিত হলো। আসলে একটা বাঁকের জায়গায় রাস্তাটা কতটুকু ঢালু এটার উপর ডিপেন্ড করে তোমাদের আসলে বলা হয় যে এখানে কত বেগে তুমি বাঁক নিতে পারবা। তুমি চাইলেই বাঁক নিতে পারবা না, মানে ইচ্ছে মতো বেগে বাঁক নিতে পারবা না, তাহলে সিটকে রাস্তা থেকে পড়ে যাবা এবং অ্যাক্সিডেন্ট হবে। এই জন্যই দেখবা হাইওয়েতে যেখানে মোড় আছে, মোড়ের এখানে একটা সাইনবোর্ডে লেখা থাকে সর্বোচ্চ গতি এত এত লেখা থাকে। তো এখানে আসলে সর্বোচ্চ গতি কত ছিল সেটা দেয়নি প্রশ্নে, কিন্তু যাই হোক 36 কিলোমিটার/আওয়ার বেগে বাঁক নিতে গিয়ে যেহেতু দুর্ঘটনা পতিত হয়েছে, তার মানে অবশ্যই আমার এই গাড়ি চালকের যে বেগটা সেটা এখানকার হাইস্ট বেগ থেকে বেশি।
ঠিক আছে। আর যাই হোক ওইদিকে না যাই, আমি রাস্তার ব্যাংকিং কোণটা কত সেটা বের করতে গেলে আমাদের দুইটা প্রকৃত ব্যাংকিং কোণ বের করা যাবে, প্রয়োজনীয় ব্যাংকিং কোণ বের করা যাবে, কিন্তু এখানে যেহেতু কিছু বলে নাই আমরা প্রকৃতটাই বের করব। আর প্রকৃতটা এই সূত্র থেকে বের করতে হয় সবসময়। এটা দিয়েও বের করা যাবে, এটা দিয়ে বের করা যাবে, কিন্তু এখানকার বেগটা লাগবে হচ্ছে আবার ওই সর্বোচ্চ বেগটা, অর্থাৎ বাঁকের এখানে সর্বোচ্চ কত বেগে বাঁক নেওয়া যাবে সেই বেগটা লাগবে, কিন্তু প্রশ্নে কিন্তু সেই বেগটা নাই। প্রশ্নে আছে ড্রাইভারের বেগ, গাড়ি চালকের বেগ। হইতে পারে না গাড়ি চালক অবশ্যই তার ওই সর্বোচ্চ বেগ থেকে বেশি বেগে চালাইছে বলেই তো অ্যাক্সিডেন্ট করছে, যার কারণে এখানে এইটা দিয়ে এখানে হবে না, এটা দিয়ে করতে হবে। তার মানে এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ এর মান হচ্ছে তোমার হলো 0.2 মিটার, আর এটা হচ্ছে ডি হচ্ছে 8 মিটার। তার মানে এখান থেকে থিটা হবে সাইন ইনভার্স 0.2 ভাগ 8, এইটা। তো আমরা দেখি কত আসে, দেখো দেখা যাচ্ছে মেবি। তো এখানে হচ্ছে তোমার হলো 0.2 ভাগ হচ্ছে 8, এটা আমরা করে নিলাম। এখানে অ্যান্সার আসছে 0.025, এটা আসছে। তো এটাকে আমি এখন সাইন ইনভার্স করবো, শিফট চেপে সাইন নিলাম, দেন হচ্ছে আনসার চাপলাম। এটা দেখো এটা আসছে 1.43, দেখো 1.43, এই যে ক নাম্বার, তার মানে এটা অ্যান্সার হচ্ছে ক, 1.43 আসতেছে, 1.43। ওকে, এটার অ্যান্সার ক। এরপরে দেখো এখানকার 11 নম্বর প্রশ্নটা, এই 11 নম্বর প্রশ্নটা এখানে বলছে রাস্তার ব্যাংকিং কোণ কত হলে, মানে এটা তো 1.43 ছিল, তার কিন্তু সে অ্যাক্সিডেন্ট করছে। ব্যাংকিং কোণ যদি আরো বাড়াই তাহলে সে আরো বেশি বেগে বাগ নিতে পারবে, তখন অ্যাক্সিডেন্ট নাও করতে পারে। তো ব্যাংকিং কোণটা কত হলে সে অ্যাক্সিডেন্ট করতো না, এই প্রশ্নটা আসলে ত্রুটি আছে। এই প্রশ্নটা আসলে কি আছে, ত্রুটি আছে, কারণ এখানে এই বাকের যে ব্যাসার্ধ আর সেটা নাই। অবশ্যই বাকের এটা মনে রাখবা, এই 11 নম্বর প্রশ্নটা আসলে অসম্পূর্ণ। এখানে 11 নম্বর প্রশ্নটা হচ্ছে অসম্পূর্ণ, অসম্পূর্ণ। কেন? কারণ এখানে রাস্তার বাঁকের ব্যাসার্ধ নাই, কারণ রাস্তার বাঁকের ব্যাসার্ধ নাই। ঠিক আছে, ওকে। এরপরে আসি আমরা 12 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো আমরা প্রায় মাঝামাঝি চলে আসছি আর কি, 12 নম্বর প্রশ্নে চলে যাব। আমরা 12 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো 12 নম্বরে বলছে এটা একটা গ্রাফ দেয়া আছে, এখানে একটা গ্রাফ দিয়ে এই বরাবর নিচে বিকৃতি আর এই বরাবর নিচে পীড়ন, এটা সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন করছে ফার্স্ট পার্টের। এই এখানে দেখো যে এইটা গ্রাফ কিন্তু স্ট্রেট গেছে, তার মানে যখন গ্রাফটা স্ট্রেট যাচ্ছে মূল বিন্দুগামী স্ট্রেট সরলরেখা, তখন বিকৃতি আর পীড়ন কি আছে, সমানুপাতিক আছে। তার মানে এই পর্যন্ত সমানুপাতিক, তারপরে কিন্তু এরপরে থেকে বি এখানে কিন্তু সমানুপাতিক নাই, একে বেঁকে গেছে। তারপরে সি হয়ে গেছে ডি তে, ডির পরে কিন্তু আর গ্রাফ নাই। তার মানে মনে রাখবে একটা বস্তুকে যখন আমরা পীড়ন প্রয়োগ করবো, চাপ দিব, টান দিব, বল প্রয়োগ করবো, তখন তার বিকৃতি হবে যদি সেই স্থিতিস্থাপক বস্তু হয়। এবং এই বিকৃতি হইলো, আমি বলটা সরাই নিলাম, সেটা আগের অবস্থায় ফিরে আসলো, কিন্তু এক সময় কিন্তু বল সরায় নেওয়ার পরেও সে আগের অবস্থায় ফিরে আসবে না। একটা রাবারকে তুমি যদি টানো, সে বল সরায় নিলে রাবারটা আগের অবস্থায় ফিরে আসবে, কিন্তু রাবারটাকে অনেক টানতেছো, অনেক টানতেছো, একটা সময় দেখবা সেটা আগের অবস্থায় ফিরে আসলেও 100% আগের অবস্থায় ফিরে আসবে না। তার মানে তার বিকৃতি, এই বিকৃতি আর পীড়ন সমানুপাতিক, এটা নষ্ট হয়ে যাবে। তার মানে এখানে আমি সহজে বলি, যেহেতু এই পাশে তোমরা অসহপীড়নের নাম শুনছো নিশ্চয়ই, অসহপীড়ন, অসহপীড়ন, এই অসহপীড়নের লজিকটা হচ্ছে যে পরিমাণ পীড়ন দিলে বিকৃতি মানে ছিঁড়ে যায় বস্তুটা, যে পরিমাণ পীড়ন প্রয়োগ করলে বস্তুটা ছিঁড়ে যায়, আর বস্তু ছিঁড়ে গেলে তার গ্রাফটা তো শেষ হয়ে যাবে, আর গ্রাফ তো থাকবে না। যেহেতু আমরা ডি বিন্দুতে, এখানে বলছে চিত্রে ডি বিন্দু হচ্ছে এটা অসহপীড়ন হবে, তার মানে এরপরে আর গ্রাফ নাই, যেহেতু তার মানে এটা পীড়ন প্রয়োগ করতে করতে আমরা অসহপীড়নে চলে গেছি, দ্যাটস ওয়াই বস্তুটা ছিঁড়ে গেছে, ভেঙে গেছে, এই জন্য গ্রাফ নেই। সো আমি সহজ ভাষায় বললাম, এই গ্রাফ নিয়ে বিস্তারিত কথা বলা যায়, অনেক কথা বলতে হবে। তো এগুলা আসলে তো আমি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি তোমাদের, অবশ্যই এগুলা বিস্তারিত ক্লাস করলে আরো ভালো বুঝতে পারবা। তো তোমাদের সেটা প্রয়োজন হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো আমাকে। এরপরে দেখো 13 নম্বরের প্রশ্ন যাবো আমরা। দেখো বলতেছে নিচের কোনটি ভেক্টর রাশি নয়। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখছি এখানে গ্রেডিয়েন্ট হচ্ছে এটা, ওই যে আমরা কত নম্বর প্রশ্ন যেন দেখলাম, এটা এটা ওই পাশের কত নম্বর প্রশ্ন যেন দেখছিলাম আমরা, যে মেবি 3, 4 না 5 নম্বর প্রশ্নে দেখছিলাম, এই যে দেখো ওই যে 4 নম্বর প্রশ্নে দেখছিলাম যে গ্রেডিয়েন্ট এটা দেখাইছিলাম। তো আমি আবার একটু এখানে দেখাই 13 নম্বর প্রশ্নে, যে আসলে গ্রেডিয়েন্ট কি। গ্রেডিয়েন্ট হচ্ছে, গ্রেডিয়েন্ট কিন্তু এই ভেক্টর অপারেটর ডেল যেটা আছে তার তার সাথে ফাই এর গুণ, এখানে ডট না, কিচ্ছু না, কিচ্ছু দেওয়া যাবে না, সরি আমি এটা আবার লিখি। এই যে ফাই, এখানে ডট গুণ না, ক্রস গুণ না, এবং এটা ভেক্টর রাশি, মনে রাখবা গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি। এগুলো ম্যাথ করে প্রমাণ করা যায়, ম্যাথ করলে বুঝতে পারবা। যখন একটা স্কেলার ক্ষেত্রে তুমি গ্রেডিয়েন্ট বের করবা,
স্কেলার ক্ষেত্র কি, যেখানে i j k নাই। তো গ্রেডিয়েন্ট বের করে ভেক্টর রাশি আসবে। তারপরে হচ্ছে ডাইভারজেন্স, এটা কিন্তু ডট গুণ, আমরা কিন্তু ভেক্টরে পড়ছি ডট গুণ মানে কি, ডট গুণ মানে হচ্ছে কিন্তু স্কেলার। তার মানে যেহেতু ডাইভারজেন্স ডট, আর আবার কার্ল কি, কার্ল হচ্ছে ক্রস গুণ, ক্রস গুণ মানে কিন্তু ভেক্টর। তার মানে এইটা অ্যান্সার, ডাইভারজেন্সটা হবে এখানকার অ্যান্সার হবে ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট ও ভেক্টর, কার্ল স্বর্ণ ভেক্টর, কার্ল ভেক্টর, এখানে ডাইভারজেন্সটা অ্যান্সার হবে। ডাইভারজেন্স কখনোই ভেক্টর নয়, ডাইভারজেন্স বের করতে হয় ভেক্টরের। এই যে দেখো, ডাইভারজেন্সটা বের করতে হয় ভেক্টরের, এই যে ভেক্টরের ডাইভারজেন্স বের করছি, কিন্তু এইটা, এই টোটালটা যখন আমি ডাইভারজেন্স বের করবো তখন কিন্তু স্কেলার হয়ে যাবে, তার মানে এটা স্কেলার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসি আমরা 14 নাম্বার, দেখো স্থির চাপে গ্যাসের তাপমাত্রা বনাম ঘনত্বের লেখচিত্র নির্ণয় করো। এইটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, এটা হচ্ছে আসলে ফিজিক্সের দশম অধ্যায় থেকে প্রশ্ন করছে, মানে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এখান থেকে প্রশ্ন করছে, অথবা তোমাদের এইটা ইয়াতেও বলা আছে যে রসায়নের সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টার যেটা পরিবেশ রসায়ন, সেখানেও কিন্তু বলা আছে 14 নম্বর প্রশ্নটা যে প্রশ্ন করা হয়েছে। এটা হচ্ছে যেহেতু চাপ স্থির কথা বলছে, স্থির চাপে আমরা জানি তিনটা আমাদের গ্যাসের বেশ কয়েকটা সূত্র আছে, বয়েলের সূত্র আছে, চার্লসের সূত্র আছে, গেলুসেকের সূত্র আছে। হ্যাঁ, এই চার্লসের সূত্র যেটা চাপ স্থির থাকে, চার্লসের সূত্র, এখানে কিন্তু আমাদের চাপটা কি থাকে, স্থির থাকে। ওকে, আচ্ছা, স্থির থাকে। তো এই চাপ যখন স্থির থাকে তখন কিন্তু এটা চার্লসের সূত্র হয়। আর চার্লসের সূত্রের মেইন যে ফরমেশনটা আমরা শিখছি এটা, যে তোমার টি অন বাই ভি অন ইজ ইকুয়াল টু টি টু বাই ভি টু, বা এটাকে এইভাবে লেখা যায় যে ভি অন বাই ভি টু ইজ ইকুয়াল টু টি অন বাই টি টু, এভাবে লেখা যায়, সরি টি টু, হ্যাঁ এটা লেখা যায়। তো এখান থেকে এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র, বাট আমাদের কিন্তু এখানে তাপ বলছে ঘনত্ব আর তাপমাত্রার কথা বলছে, আয়তনটা নাই। তার মানে এটা অনুসিদ্ধান্তের কথা বলছে। তো অনুসিদ্ধান্ত দেখো, আমরা আবার ভি অন এর জায়গায় লিখতে পারি, আমরা জানি মানে ঘনত্ব, এই যে ঘনত্ব ডি ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এম বাই ভি। তো এখান থেকে আমি তাহলে ডি অন কত হবে, এম বাই ভি অন। যেহেতু গ্যাসের আয়তন তুমি কম বেশি করো আর বাড়াও কমাও, ভরটা কিন্তু ফিক্স থাকবে। একটা জিনিসকে চাপ দিয়ে ছোট করলে ওর অনুর সংখ্যা তো আর কমতেছে না বাড়তেছে না, পরে ফলে ওর ভরটা কিন্তু সেম থাকবে। এই জন্য আমরা ঘনত্ব মানে আয়তন বাড়লে কমবে, ঘনত্বও কমবে, আয়তন যদি কম বেশি করি ঘনত্বও কম বেশি হবে, বাট ভরটা সেম থাকবে। এই জন্য আমি এখানে অন দেইনি। তাহলে এখান থেকে আমি ভি অন ইজ ইকুয়াল টু লিখতে পারি, ভি অন ইজ ইকুয়াল টু হচ্ছে এম বাই বি অন। আমি বিস্তারিত করে দেখাচ্ছি তোমাকে গ্রাফটা কেন এরকম হইলো। ঠিক সেম ভাবে তুমি ভি টু ইজ ইকুয়াল টু কি লিখতে পারবা, ভি টু ইকুয়াল টু লিখতে পারবা এম বাই ডি টু, আর এখানে এম বাই ডি অন। তো এই মানটা যদি তুমি এখানে বসাও, ঠিক আছে, এখানে যদি বসাও তাহলে কি হচ্ছে দেখো, ভি অন এর জায়গায়, ভি অন এর জায়গায় হচ্ছে তোমার হলো এম বাই ডি অন, আর ভি টুর জায়গায় হচ্ছে এম বাই ডি টু ইজ ইকুয়াল টু টি অন বাই টি টু। তো এখানে এম বাদ দিলাম, তাহলে এটা উল্টো উপরে চলে যাবে, তাহলে থাকবে ডি টু বাই ডি অন ইজ ইকুয়াল টু টি অন বাই টি টু। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে ঘনত্বের সাথে তাপমাত্রার রিলেশনটা আসলে ব্যস্তানুপাতিক। এটাই হচ্ছে আমার দেখানোর বিষয়। ঘনত্বের সাথে তাপমাত্রা, দেখো ডিঅন নিচে আছে, টি টু, টিঅন উপরে আছে, আবার ডি টু উপরে আছে, টি টু নিচে আছে, এই ব্যস্তানুপাতিক রিলেশন। আর ব্যস্তানুপাতিক রিলেশন হলে গ্রাফ হয় এরকম বক্ররেখা গ্রাফ। তার মানে এইটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, তার মানে 14 নম্বরের গরুর ঘ অ্যান্সার, গরুর ঘটে অ্যান্সার হবে। ওকে, সো এরপর যাও 15 নম্বর। 15 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে সরল ছন্দিত কণার সর্বনিম্ন অবস্থান এবং সাম্য অবস্থার দশা পার্থক্য কত। দেখো, এই যে আমি বুঝাই, ধরো একটা স্প্রিং, আমি সাম্য অবস্থা আর সর্বোচ্চ অবস্থানটা কি বুঝাই, একটা স্প্রিং কে তুমি এখানে ঝুলাই দিছো, এরকম স্প্রিংটা এখানে আছে, এখন এখানটা ভর ঝুলাই দিলা, ভর ঝুলাই দিয়ে একটা টান দিয়ে ছেড়ে দিলা, তখন দেখবে এটাকে দুলতেছে, এরকম দুলবে, এরকম একটু দুলবে এই ভরটা এখানে। এই যে এইটা হচ্ছে মানে এটা ভর ঝুলানোর পরে যেখানে ছিল এটা হচ্ছে সাম্য অবস্থা, যখন টান দিয়ে ছেড়ে দিছো দেখো এটা উপর নিচে দুলবে। তো এই সাম্য অবস্থান থেকে নিচে কতটুকু আসছে, এটা হচ্ছে এই যে এইটুকু, একটা নির্দিষ্ট পর্যন্ত এসে আবার ব্যাক করবে। তো এটা হচ্ছে সাম্য অবস্থা, সাম্যাবস্থা, আর এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান, সর্বোচ্চ অবস্থান। তো এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, দেখো এই যে এইখান থেকে সর্বোচ্চ অবস্থানে গেল, সর্বোচ্চ অবস্থান, আবার এই যে এখান থেকে আসলো না, তার মানে এখান থেকে এখানে গেছে, বৃত্তের সাথে কল্পনা করতে পারি আমরা এরকম, এখান থেকে এখানে আসলো মানে এখানে এখানে গেল, আবার ব্যাক করলো মানে এখানে আসলো, আবার এইদিকে যাবে তখন এই দিকে আসলো, এই দিকে, আবার এখানে এখানে গিয়ে আবার আসবে, সেটা হচ্ছে এটা, এরকম ব্যাপারটা। তার মানে এই যে সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ অবস্থান, এটা
এর মাঝখানের কোণ হচ্ছে আসলে 90, এটা কিন্তু π/2 আমরা জানি। এটা হচ্ছে 0, এটা π/2, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2, আর এটা হচ্ছে 2π। তার মানে এই অবস্থানটা π/2, তার মানে 0 আর π/2, তার মানে পার্থক্যটা কত? এখানে 0, এখানে π/2, তার মানে পার্থক্য হচ্ছে π/2। তার মানে এটার অ্যান্সার হচ্ছে π/2, ক নাম্বার, 15 নম্বর। তার মানে এটা অ্যান্সার হচ্ছে 15 নম্বর, যে অ্যান্সার সেটা হচ্ছে π/2। এটা হচ্ছে ক নাম্বার অ্যান্সার, তোমাদের ক। ওকে, আচ্ছা, এরপরে যাবো আমরা 16 নম্বর প্রশ্নে। দেখো 16 নম্বর প্রশ্নে চলে যাব। আমাদের যে 16 নম্বর প্রশ্নটা সেটা কি বলছে দেখো। 16 নম্বর প্রশ্নে বলছে যে কোন বস্তুর গতিশক্তি 300% বাড়ালে ভরবেগ কত শতাংশ বাড়বে। দেখো এখানে গতিশক্তি আছে আর ভরবেগের কথা বলছে, বের করতে বলছে। তো গতিশক্তির সাথে গতিশক্তি ইকুয়াল টু ভরবেগ হচ্ছে পি ইকুয়াল টু 2m, একটা সূত্র আছে। এটা কার শক্তি ক্ষমতা দিয়ে তোমরা পড়ছো। তো বলতেছে গতিশক্তি আমরা 300% বাড়াচ্ছি, তার মানে আগের গতিশক্তি হচ্ছে তোমার কত, ইকে, তার 300% বাড়াচ্ছ, তার মানে কি ইকে এর 300% বাড়াচ্ছ, তার মানে 300/100। তো এখানে কাটাকাটি করলে হয় ইকে যোগ 3কে, তার মানে টোটাল হচ্ছে 4 ইকে। এটা হচ্ছে আমাদের, এটা হইলো গতিশক্তি বাড়ানোর পর। আর আগের ভরবেগ যখন গতিশক্তি ছিল শুধু ইকে ছিল, তখন হচ্ছে ভরবেগ ধরো পি। আর যখন তুমি 300 গুণ বাড়াইছো, মানে 300% বাড়াইছো, তখন টোটাল হয়ে গেছে কত, 4 ইকে, তখন তার ভরবেগ পি প্রাইম। তো আমরা যদি সূত্র দুইবার বসাই, যে ইকে, এই এই নতুন নতুন গতিশক্তিটা হচ্ছে ইকে প্রাইম ধরলাম আমি, টোটাল হচ্ছে 4 হইলো, তাহলে ইকে প্রাইম ডিভাইডেড বাই ইকে, এটা হচ্ছে ভরবেগ গতিশক্তি বৃদ্ধি করার পরের গতিশক্তি ইকে প্রাইম, আর এটা আগেরটা, ইজ ইকুয়াল টু, তাহলে এটা কত হবে, যে পি প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই 2m ডিভাইডেড বাই পি স্কোয়ার বাই 2m। তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, যে ইকে প্রাইম বাই ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্রাইম স্কোয়ার বাই 2m ইন্টু হচ্ছে 2m বাই পি স্কোয়ার। 2m কেটে গেল, এখানে ইকে প্রাইম হচ্ছে 4 ইকে ডিভাইডেড বাই ইকে ইজ ইকুয়াল টু আমার এখানে পি প্রাইম স্কোয়ার বাই পি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 4 ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্রাইম স্কোয়ার বাই পি স্কোয়ার। তো এটা বর্গমূল যদি করি তাহলে হবে 2, আর এটা পি প্রাইম বাই পি হবে। তাইলে দেখো পি প্রাইম বাই পি ইজ ইকুয়াল টু পাচ্ছি 2, তার মানে পি প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে 2p। দেখো আগের বার কিন্তু ছিল পি, তাহলে এখন হয়েছে 2p, তার মানে বাড়ছে কত, পরিবর্তনটা হয়েছে কত। এখান থেকে যদি আমি 2p থেকে যদি পি বাদ দেই, তাহলে পি বাড়তেছে, তার মানে আমি যখন 300% গতিশক্তি বাড়াচ্ছি, টোটাল হচ্ছে মানে বাড়ানোর পরে গতিশক্তি মোট ভরবেগ হচ্ছে 2p, তার মানে আগে ছিল তো পি, এখন তাহলে পার্থক্য কত, পি। তাইলে শতকরা পার্থক্য কত, আমরা জানি শতকরা পার্থক্য বের করতে, যার পার্থক্য শতকরা বের করতেছি তার পার্থক্যটা উপরে, নিচে হচ্ছে আগেরটা দিতে হয়, ঠিক আছে, ইন্টু 100%, ইন্টু, না আগেরটা বলতে আগেরটা তো 2p ছিল না, সরি পি ছিল, তাহলে এটা দিয়ে কাটাকাটি করলে এটা 1 হয়ে যায়, 1 ইন্টু 100%, তার মানে কি, এটা পাচ্ছি 100%। তার মানে আমাদের আসলে অ্যান্সার হবে এই যে ঘ নাম্বার, এটা অ্যান্সার হবে ঘ নাম্বার, 100% যেটা। এই হচ্ছে আমার 16 নম্বর প্রশ্ন, আশা করি ক্লিয়ার। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো আমাদের কমেন্ট সেকশন আছে একদম ওপেন, সেখানে কিন্তু সুন্দর করে একটা কমেন্টস করে দিও, আমি চেষ্টা করব, প্রয়োজনে পরে তোমাদের সেটা নিয়ে আবার পুরোটা ভিডিও তৈরি করা হবে, কোনো প্রবলেম নেই। কারণ এগুলা কিন্তু অনেক চ্যাপ্টারের অনেক প্রশ্ন, আমি শর্টলি মোটামুটি একটা বেসিক দেওয়ার চেষ্টা করতেছি, তবে এগুলা নিয়ে বিস্তারিত আলোচনার অবশ্যই মানে সুযোগ আছে, এবং এখানে বিস্তারিত আলোচনা করলে আরো ভালো বুঝতে পারবা। আমরা 17 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো বলছে সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায়, এটা মনে রাখবা, সরল দোলকের কিছু ব্যবহার আছে। আমি সরল দোলক কিন্তু আমরা এখানে প্রশ্ন পাইছি এবং সরল দোলক কিন্তু দেখাইছি তোমাদের, কত নম্বর প্রশ্নে আমি এটা দেখাইছি, আমি দেখাই তোমাদের। সরল দোলক নিয়ে কথা বলছি আমরা, এই যে এটা 3 নম্বর প্রশ্নে কিন্তু সরল দোলক নিয়ে কথা বলছি, সরল দোলক কি এবং সরল দোলকের পর্যায়কাল টি ইকুয়াল টু 2পাই রুট ওভার এল বাই জি, এটাও দেখাইছি। তো এই সরল দোলকের একটা যন্ত্র, আসলে সরল দোলকের ফিজিক্স ল্যাবে এটা ব্যবহার করা হয়, এবং এই সরল দোলকের বিশেষ কিছু কাজ আছে। সরল দোলক দিয়ে আমরা কি করতে পারি, পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি। তাহলে দেখো এটা 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর, এটা 1 নম্বর হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়। 2 নম্বর হচ্ছে এটা দিয়ে সময় নির্ণয় করা যায়। 3 নম্বর হচ্ছে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করা যায়।
অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করা যায়। তার মানে এই তিনটা কাজ করা যায়। এখানে কিন্তু তিনটেই আছে দেখো, অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করা যায়, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, সময় নির্ণয় করা যায়। তার মানে এটা হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার। 4 নাম্বার, এটা হচ্ছে তিনটাই রাইট, তার মানে ঘ নাম্বার অ্যান্সার, অ্যান্সারটা হচ্ছে ঘ। ওকে, তো এরপরে আমরা যাব দেখো 18 নম্বর প্রশ্নে। আমাদের 18 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। 18 নম্বর প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্নে উদ্দীপকটা খেয়াল করো, এখানে কি দিছে ওরা। এখানে দুইটা পাত্র দিছে, এ পাত্র আর বি পাত্র। এ পাত্রে হিলিয়াম গ্যাস আছে, এসটিপি তে আছে। আমরা জানি কিন্তু এসটিপি মানে কি, এসটিপি মানে হচ্ছে 0°C তাপমাত্রা, আর চাপটা হবে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। যখনই কোনো গ্যাস এসটিপি তে থাকবে তখন বুঝে নিবা যে তাপমাত্রা দেয়া থাকুক বা না থাকুক, ওইটার তাপমাত্রাটা 0°C মানে 273 কেলভিন। 0°C মানে 273 কেলভিন, আর চাপটা 1 অ্যাটমসফিয়ার, প্যাসকেলে হবে 101.325 এরকম। আর এর ভর আছে 8 গ্রাম। আর বি পাত্রে আরেকটা গ্যাস আছে, ওই সেম গ্যাস হিলিয়াম, কিন্তু তার তাপমাত্রা আছে, এটা তো ছিল এসটিপি মানে 0°C, আর এখানে তাপমাত্রা আছে 127°C। এখানে চাপ ছিল 1 অ্যাটমসফিয়ার বা 76 সেন্টিমিটার, আর এখানে 70 সেন্টিমিটার পারদ চাপ, আর ভরটা 8 গ্রামে আছে। এখন এখানে উদ্দীপকের থেকে 18 এবং 19 নং প্রশ্ন উত্তর দাও। এখানে আর এর মানটা দেয়া আছে, আদর্শ গ্যাস ধ্রুবক যেটা, এবং ঘনত্ব দেয়া আছে। বলছে বি সিলিন্ডারের গ্যাস, এই বি সিলিন্ডারের যে গ্যাসটা তার আয়তন কত। দেখো, আমরা কিন্তু এটা এইভাবে যে পিভি ইকুয়াল টু এনআরটি, নির্দিষ্ট একটা গ্যাসের যখন চাপ, আয়তন বা তাপমাত্রা বের করতে বলবে, পরিবর্তন না করে, পরিবর্তন কিন্তু করা হয়, নির্দিষ্ট একটা চাপ আছে, সবকিছু কিন্তু ফিক্সড, কোনো পরিবর্তন আনা হয়নি যে আয়তন চেঞ্জ করা হয়েছে, তাপমাত্রা এত থেকে এত করা হয়েছে, তারপরে আয়তন, এরকম না। একটা নির্দিষ্ট অবস্থায় আছে, সেখানে যদি আমাকে কোনো কিছু বের করতে বলে তখন আমরা এই আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো তখন এখানকার আয়তন ইজ ইকুয়াল টু কি হবে, এনআরটি বাই পি। তো দেখো, এখানে আমরা যেহেতু আয়তনগুলো সব মিটার কিউবে দেওয়া আছে, এসআই এককে দেওয়া আছে, এবং আর এর মানটাও কিন্তু এখানে এসআই এককে দেওয়া আছে। এখানে এন হচ্ছে মোল সংখ্যা গ্যাসের। তো গ্যাসের আমরা জানি হিলিয়াম, হিলিয়াম গ্যাসের আণবিক ভর হচ্ছে 4, আর ভর আছে 8। তো ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে আমরা মোল সংখ্যা পেয়ে গেলাম। তার মানে এখানে মোল সংখ্যা এন এর মান হবে 2, আর এর ভ্যালুটা কিন্তু এখানে দেয়া আছে, সেটা হচ্ছে 3.1416 ইন্টু তাপমাত্রা 127। এটাকে যদি কেলভিন করো মানে 127 এর সাথে 273 যদি যোগ করো, এটা হবে 400 কেলভিন। তার মানে এটা হচ্ছে 400 কেলভিন। কেলভিনে বসাইতে হবে অবশ্যই তাপমাত্রা। আর এখানে প্রেসারটা আছে কিন্তু ওরা সেন্টিমিটার, সেন্টিমিটার এইচজি পারদ চাপ এইটাতে দিছে, কিন্তু না, আমাদের যেহেতু আর এর মানটা এসআই এককে বসাইছি, চাপটা আমাকে এসআই এককেই বসাইতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে ওরা এসআই এককে দেয় নাই, ওরা দিছে 70 সেন্টিমিটার। তোমরা একটা লাইন মনে রাখবা, এই লাইনটা অনেকে হয়তো জানো যে 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 76 সেন্টিমিটার এইচজি সমান হচ্ছে তোমার হলো 760 এইচজি, তারপরে সমান হচ্ছে 101.325 গুণন 10⁻³ প্যাসকেল। এই প্যাসকেল হচ্ছে আমাদের চাপের এসআই একক। তার মানে এখানকার এই যে সেন্টিমিটার থেকে আমাকে প্যাসকেল নিতে হবে। তো আমাদের কিন্তু এখানে দিচ্ছে 70 সেন্টিমিটার। তো আমরা কিন্তু এই জানা লাইনটা এটা মুখস্থ রাখতে হবে। এই লাইন থেকে কি শিখলাম যে 76 সেন্টিমিটার এইচজি ইজ ইকুয়াল টু, আসলে আমরা 101.325 গুণন 10⁻³ প্যাসকেল, তাই তো। তো আমাদের 1 সেন্টিমিটার সমান কত, তার এটা ভাগ হয়ে যাবে 101.325 গুণন 10⁻³ এটা ভাগ হয়ে যাবে 76, আর 70 সমান কত, এটা তখন 101.325 গুণন 10⁻³ গুণন 70 ডিভাইডেড বাই 76, এটা হবে। কিন্তু আমি যদি একটু ক্যালকুলেশনটা করি, দেখো একটু ক্যালকুলেশনটা যদি আমি করে নেই, এখানে কত পাচ্ছি আমরা একটু দেখাচ্ছি তোমাকে, একটু দাঁড়াও, ক্যালকুলেশনটা আমি করব জাস্ট। এখানে আমরা এইভাবে, তুমি কিন্তু শর্টলি এভাবে করে নিতে পারো, চেঞ্জ করতে হবে অবশ্যই। তাহলে আমরা এখানে জাস্ট চাপের এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিব, ঠিক আছে, এই চাপের ভ্যালুটা বসাই দিব। আচ্ছা, তো চাপের এখানে যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে, এটা পাবো যে দেখো 93,321 এখানে এই 93,321.98 প্যাসকেলে আসলে, তো ওই মানটা এখানে বসাও 93,321.98, এবং এটা করলে অ্যান্সারটা কত আসবে দেখো 7.13, এটা আসবে 7.13 গুণন 10⁻²।
মিটার কিউব। যেহেতু আয়তনটা আমরা সবকিছু এসে এককে বসেছি, আয়তনটাও মিটার কিউবে পাবো। তার মানে এইটা অ্যান্সার। দেখো এটা কত নম্বরে আছে? এটা গ নম্বরে আছে, গরুর ঘ। তার মানে এটা অ্যান্সার হচ্ছে গরুর ঘ। ওকে, এই গরুর ঘটা অ্যান্সার। ওকে, ক্লিয়ার? এরপরে যাবো আমরা দেখো 19 নম্বর প্রশ্নে। আমাদের 19 নম্বর প্রশ্নটা কি বলছে? বলছে বি সিলিন্ডারে হিলিয়াম গ্যাসের গতিশক্তি এ সিলিন্ডারের গতিশক্তির কত গুণ? এইটা আমরা একটু দেখব। দেখো খুবই সিম্পল একটা প্রশ্ন। আমরা গতিশক্তি, গ্যাসের গতিশক্তি সূত্র সবাই জানি, ইকে ইজ ইকুয়াল টু 3/2 এন আর টি। যেহেতু এখানে দুইটা গ্যাস, এটা প্রথম গ্যাসের ক্ষেত্রে আমি ধরলাম ইকে এ, আর তার মোল সংখ্যা ধরলাম এন এ, তাপমাত্রা ধরলাম টি এ। তুমি বলবা আর এর ক্ষেত্রে এ দিলেন না কেন? আর যেহেতু আদর্শ গ্যাস ধ্রুবক, এটা সব গ্যাসের ক্ষেত্রে এক, এই জন্য আমি এ দিলাম না। আর বি গ্যাসের ক্ষেত্রে কি হবে? ইকে বি ইজ ইকুয়াল টু 3/2 এন বি আর টিবি। সুতরাং আমাদের দেখো কার তুলনায় কত বলছে? বি গ্যাসের সিলিন্ডারের গতিশক্তি এ গ্যাসের কত গুণ, মানে যার কত গুণ বলবে সেটাকে নিচে রাখতে হবে, মনে রাখবা। তাহলে আমরা ইকে বি, মানে যেহেতু এর কত গুণ বলছে, এ সিলিন্ডারের কত গুণ, এই জন্য এই এ গ্যাসের যে গতিশক্তি সেটাকে নিচে রাখলাম। তাহলে আমি যদি ভাগ করে দেই যে ইকে বি ডিভাইডেড বাই ইকে এ ইজ ইকুয়াল টু 3/2 এন বি আর টিবি ডিভাইডেড বাই 3/2 এন এন এ আর টি এ। দেখো এই তোমার এখানে আমরা এটা কেটে দিলাম। আর এখানে কিন্তু দুইটার ভর, যেহেতু দুইটাই হিলিয়াম গ্যাস এবং দুইটার ভর সেম 8 গ্রাম করে করে, তার মানে দুইটার মোল সংখ্যা সেম হবে, কিন্তু এই জন্য আমি মোল সংখ্যাটাও কেটে দিলাম। এবং আদর্শ গ্যাস ধ্রুবক তৈরি দুইটার ক্ষেত্রেই সেম, তার মানে থাকতেছে টিবি বাই টিএ। এটা কিন্তু ইকে বি বাই ইকে এ, এটা সমান থাকতেছে। তার মানে এই টিবি যেটা বি গ্যাসের, এটা হচ্ছে 400 তাপমাত্রা কেলভিন নিলে, আর এটা হচ্ছে তোমার হলো 273। তাইলে দেখো এটা যদি ভাগ করো, তুমি ভাগ করলে কত পাচ্ছ আমি দেখাই দেই ভাগফলটা। যে 400 ভাগ হচ্ছে তোমার 273, ভাগ করলে হচ্ছে তোমাদের 1.46, 1.46 হচ্ছে 1.46। এই দেখো 1.46 আসতেছে, 1.46। তার মানে এই 1.46 গুণ হবে এই যে খ নাম্বার অ্যান্সার। এটা হচ্ছে খ নাম্বার অ্যান্সার। ওকে, এরপরে যাবো আমরা 20 নাম্বার। দেখো এখানে বলতেছে যে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি? দেখো 20 নাম্বার প্রশ্নটা, এটা হচ্ছে 19 নাম্বার ছিল, 19 নাম্বার। দেন হচ্ছে 20 নাম্বার প্রশ্নটা, মহাকর্ষ ধ্রুবকের মাত্রা। তো মহাকর্ষ বলের যে সূত্রটা শিখছি আমরা, সেটা হচ্ছে এইটা, এফ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি, এটাকে বলা হয় মহাকর্ষ ধ্রুবক, আর m1 m2 বাই ডি স্কোয়ার। তো এখান থেকে আমি মহাকর্ষ ধ্রুবকের মাত্রা বের করবো, এই জন্য এটাকে এই পাশে নিয়ে আসলাম। এই ধ্রুবকটা এই পাশে নিয়ে আসলে এটা হবে এফ ডি স্কোয়ার বাই m1 m2। এখান থেকে দেখো মাত্রাটা বের করি। আমরা সবাই জানি বলের মাত্রা হচ্ছে এটা ml টি ইনভার্স 2, এটা হচ্ছে বলের মাত্রা, ইনটু ডি হচ্ছে দূরত্ব, দূরত্বের মাত্রা হচ্ছে এল, তার মানে এল স্কোয়ার, এখানে যদি স্কোয়ার আছে। আর নিচে হচ্ছে ভর, ভরের মাত্রা এম, একটা এম দুইটা এম, তাহলে এম স্কোয়ার হবে এখানে। তার মানে এটাকে দেখো এইখানে উপরে একটা এম আছে, নিচে দুইটা এম স্কোয়ার আছে, তার মানে উপরে গেলে এটা এম ইনভার্স হয়ে যাবে। আর এল দুইটা আর একটা, এই দুইটা আর একটা মিলে হবে এল কিউব, আর এখানে টি ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের মাত্রা। এটা কত নম্বরে আছে দেখো, এটা সেটাই অ্যান্সার হবে। এটা কিন্তু আমাদের এই যে ক নম্বরে আছে, দেখো এম ইনভার্স টি ইনভার্স 2 এল কিউব, এটা কিন্তু ক নম্বরে আছে, ক নম্বর অ্যান্সার। ঠিক আছে, ওকে। এরপরে দেখো 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নটা বলছে যে বলের ঘাতের ক্ষেত্রে কোনটা সঠিক? বলছে বলের ঘাত ইজ ইকুয়াল টু বল গুণন ক্রিয়াকাল, এর একক হচ্ছে এনএস অর্থাৎ নিউটন সেকেন্ড, আর বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি 21 নম্বরটা। তো 21 নম্বর প্রশ্ন যেটা, এখানে আমরা জানি যে বলের ঘাতকে আমরা জে দিয়ে প্রকাশ করি, জে ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি, অর্থাৎ বল এবং প্রযুক্ত সময়। একটা বড় বল, ধরো আমি এখানে একটা চাপড় দিলাম, এখানে একটা হঠাৎ করে একটা দিলাম, বা যে ব্যাডমিন্টন খেলার সময় বা ক্রিকেট খেলার সময় আমরা যখন ব্যাট দিয়ে বলকে আঘাত করি, তখন অনেক বড় একটা বল দেই খুব অল্প সময়ের জন্য। এই বড় বল আর এই অল্প টাইম, এই দুইটার গুণফলকে আমরা বলি বলের ঘাত। ঠিক আছে, তার মানে এখানে ক নাম্বার বলতেছে যে বলের ঘাত ইকুয়াল টু বল ইন্টু ক্রিয়াকাল, বল ইন্টু ক্রিয়াকাল, এটা রাইট, এক নম্বর রাইট। 2 নাম্বার বলতেছে এর একক কি? নিউটন সেকেন্ড, তার মানে এটার একক হচ্ছে নিউটন আর এটা হচ্ছে সেকেন্ড। তবে এখানে সেকেন্ডটা স্মল লেটার দেওয়া লাগতো আর কি, স্মল লেটার, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে হয়তো ওদের, তো ওনাদের হয়তো টাইপিং মিস্টেক হয়ে গেছে। এটা নিউটন ইজ সেকেন্ড, তার মানে এটা নিউটন সেকেন্ড, এটা রাইট। ঠিক আছে, এটা তিনটে, এটা রাইট হবে। আচ্ছা, যদি এটা
ইয়া করে। আর যদি তোমার টাইপিং মিস্টেক না হয় তাহলে কিন্তু এটা রাইট হবে না, কারণ দুইটাই বড় হাতের হবে না। আর বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, এটা তোমরা মনে রাখবা। বলের ঘাত, এটা আমি প্রমাণটা দেখাচ্ছি না, আচ্ছা প্রমাণটা দেখাই দিই। আমরা কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি শিখছি? এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার। আমি কিন্তু এটা দেখাইছি, এই যে কত নম্বর প্রশ্নে জানি এই পাশে দেখাইলাম, দেখো একটু, এটা যে এইখানে যে 7 নম্বর প্রশ্নে কিন্তু লিখে রাখছিলাম আমি, দেখো একটু যে বলে ভরবেগের পরিবর্তনের হার বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক। তো সেখান থেকে যদি আমি লিখি যে এফ ইন্টু টি, টি টাই পাশে নিয়ে আসি, তাহলে কি হতেছে? এম ভি মাইনাস এম ইউ, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, তার মানে আর এটা হচ্ছে কি এফ ইন্টু টি মানে হচ্ছে বলের ঘাত, যে তার মানে বলের ঘাত আসলে কার সমান? ভরবেগের পরিবর্তনের সমান। এটাও রাইট। তার মানে এখানে একটু দেখো, কারেকশনটা তুমি করে নিও। যদি যদি এখানে টাইপিং মিস্টেক হয়, অর্থাৎ এসটা যদি স্মল লেটার হয়, টাইপ ইন করতে যদি ভুল করে, তাহলে 1 2 3 তিনটাই রাইট হবে। আর যদি না ইচ্ছে করে এটা করে থাকে, তাহলে 1 2 হবে। এখন যেহেতু এখানে তোমার 1 2, আমি বলবো যে এটা 1 3 হবে, সরি 1 আর 3, যেহেতু 1 আর 3 অপশন আছে, তো আমি 1 আর 3ই দিব আর কি, তিনটা 2 নাম্বারটা দিব না। ওকে, তার মানে এটা অ্যান্সার হচ্ছে 1 3, মানে খ নাম্বার। কিন্তু অনেকেই ঘ নাম্বার চারটাই বলতে পারে, যেহেতু এটা, তবে এখানে যেহেতু ভুল আছে আমরা ওটা কারেকশন বাদ দিয়ে দিব। আচ্ছা, এরপরে আসি আমরা 22 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো 22 নম্বর প্রশ্ন, আমরা যাব 22 নম্বর প্রশ্ন। 22 নম্বরে বলছে যে একটি তারের ইয়ং এর গুণাঙ্ক এত এবং ব্যাস এত মিলিমিটার, তারের দৈর্ঘ্য 0.5% বৃদ্ধি করতে হলে কত বল প্রয়োগ করতে হবে? আমরা কিন্তু সবাই ইয়ং এর গুণাঙ্কের সূত্র জানি। এটা ইয়ং এর গুণাঙ্ককে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি, এবং ইয়ং এর গুণাঙ্কের সূত্রটা হচ্ছে কি, দেখো ইয়ং এর গুণাঙ্কের সূত্র হচ্ছে এইটা, যে এটা কত নম্বর প্রশ্ন? 22, যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এল বাই এ এল। এখানে এফটা হচ্ছে প্রযুক্ত বল, আর এলটা হচ্ছে এই যে তারটার দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য, আর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর স্মল এলটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। এখান থেকে আমরা এটাও লিখতে পারি, দেখো যে এফ এফ ইজ ইকুয়াল টু ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। তো এইখানে আমরা একটু দেখো মানগুলো বসাই দিই। এই ওয়াই এর মানটা কিন্তু ওরা প্রশ্নে দিয়ে দিছে, দেখো ওয়াই এর মানটা ওরা প্রশ্নে দিয়ে দিছে, সেটা কত? 2 পয়েন্ট, এই যে 2.1 গুণন 10 টু দ্য পাওয়ার 11, তার মানে 2.1 গুণন, আমি একটু নিচে লিখি, এখানে লিখি যে 2.1 গুণন 10 টু দ্য পাওয়ার এই ওয়াই এর মানটা 11 ইন্টু এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু ওরা প্রশ্নে মেবি দিছে নাকি, এখানে ব্যাস দিছে। তো ব্যাস যদি দেয়, আমি এখান থেকে ক্ষেত্রফলটা বের করে নিব, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমরা বের করে নিব, ঠিক আছে? সেটা হচ্ছে 3.1416। এই যে এই ক্ষেত্রফলটা তুমি বের করে নিবা, কেমনে বের করে নিবা? এই ইকুয়াল টু আমরা জানি পাই আর স্কোয়ার। তো আর এটা তো ব্যাস দেওয়া আছে, তাহলে আর মানে হচ্ছে ডি বাই 2। তার মানে এখানে হচ্ছে ব্যাস যদি 2 মিলিমিটার হয়, ব্যাসার্ধ হবে আর হবে 1 মিলিমিটার। কিন্তু এটা মিলিমিটারে রাখা যাবে না, এটাকে মিটার বানাইতে হবে, তাহলে 1 গুণন 10 ইনভার্স 3, এটা মিটার হয়ে যাবে। পরে এখানে বসাই দিলে আমি এই ক্ষেত্রফলটা পাবো হচ্ছে 3.1416 গুণন 10 ইনভার্স 6 এত মিটার স্কোয়ার পাবো ক্ষেত্রফল। এটা বসাই দিব। আচ্ছা, এখানে আমি তাহলে বসাই দিলাম 3.1416 গুণন 10 টু দ্য পাওয়ার, 10 টু দ্য পাওয়ার না, 10 ইনভার্স 6, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা পাইলাম। এরপরে এখানে আর কি আছে দেখো সূত্রে? স্মল এল মানে পরিবর্তনটা। এই পরিবর্তনটা আছে কত? দেখো বলতেছে তার দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি করতে হলে, মানে বৃদ্ধিটাই দেওয়া আছে, পরিবর্তন মানে কি বৃদ্ধি। তো এই বৃদ্ধিটা দেওয়া আছে এত পার্সেন্ট, 0.5%। এটাকে যদি আমি পার্সেন্ট 100 দিয়ে ভাগ করি, তাহলে হবে 0.005। আর নিচে হচ্ছে আদি দৈর্ঘ্য 5L। এখানে হচ্ছে মানে পার্সেন্টেজ যেহেতু দেওয়া আছে, আদি দৈর্ঘ্য নাই, তো আদি দৈর্ঘ্য আমরা এল ধরে নিলাম, তাহলে আদি দৈর্ঘ্যের এত পার্সেন্ট বৃদ্ধি করছে, আর আদি দৈর্ঘ্যটা নিচে আবার ভাগ হবে। তো এটা যদি আমরা এল এল কেটে দেই, দেখো এল এল যদি কেটে দেই, কেটে দেওয়ার পর এখানে এল এল কেটে দিলাম, তাহলে এইটুক থাকবে, যে এইটুক থাকবে, এটুক ক্যালকুলেশন করলে, এইটুক যদি ক্যালকুলেশন করি, তাহলে এটা অ্যান্সার আসবে 3.29 গুণন 10 টু দ্য পাওয়ার 3। তোমরা একটু ক্যালকুলেশন করে নিও, এই নিউটন এত। এটা তাহলে দেখো এটা কত নম্বরে আছে? এটা আছে তোমার হলো ঘ নাম্বারে, অর্থাৎ চতুর্থ নম্বরে। এটা হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার। ওকে, তারপরে দেখো 23, বাষ্পায়ন নির্ভর করে না। বাষ্পায়ন মানে বাষ্পীভূত হওয়া, তরলের প্রকৃতির উপর, অবশ্যই তরলের প্রকৃতির উপর নির্ভর করে। দেখো বাষ্পায়ন নির্ভর করে তরলের প্রকৃতির উপরে, আমরা এটা 23 নম্বর। তো বাষ্পায়ন নির্ভর করে, এক নম্বর হচ্ছে তরলের প্রকৃতির উপর,
প্রকৃতির উপর। 2 নাম্বার হচ্ছে তোমার হলো বায়ুর তাপমাত্রার উপর, বায়ুর তাপমাত্রা মানে তরল সংলগ্ন বায়ুর তাপমাত্রা। 3 নাম্বার হচ্ছে তরলের তাপমাত্রা। ওকে, আচ্ছা 4 নাম্বার হচ্ছে বায়ুর চাপ, বায়ুর চাপের উপর ডিপেন্ড করে। আর 5 নাম্বার হচ্ছে বায়ুর আর্দ্রতা, আর্দ্রতা এটা। আর 6 নাম্বার হচ্ছে তরল পৃষ্ঠের, তরলের পৃষ্ঠের উপর, তরলের পৃষ্ঠ মানে যে আমি যে পাত্রে রাখছি এই পৃষ্ঠটা যত বড় হবে, গভীরতার উপর তরলের যে পৃষ্ঠটা, ধরো একটা গ্লাসে যদি আমি পানি রাখি তাহলে পৃষ্ঠটা ছোট হয়ে যাবে, কিন্তু ওই পানিটা যদি আমি বলে রাখি, বলে ওই পৃষ্ঠটা কিন্তু বড় হয়ে যাবে, তখন বাষ্পায়নের হার বাড়বে। তরলের পৃষ্ঠের উপর ডিপেন্ড করে, পৃষ্ঠের উপর যত বড় তরল এটা, তরলের পৃষ্ঠে যত বড়, তরলের পৃষ্ঠ যত বড় হবে বাষ্পায়নের হার তত বেশি হবে। তার মানে এটার উপর ডিপেন্ড করে, কিন্তু এখানে কিন্তু তরলের আয়তন নাই, তরলের আয়তনের উপর ডিপেন্ড করে না, আয়তন এটা নাই, এই আয়তনের উপর ডিপেন্ড করে না। তার মানে এটা অ্যান্সার হবে হচ্ছে যে এইটা গ নাম্বার, গোড়ার ঘ, এটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এরপর দেখো 23 নাম্বার গেল, 24 নম্বরে আসি আমরা। 24 নাম্বার বলতেছে যে একটি ইঞ্জিন 10⁵ কেজি তরলের উপর ভরের বস্তুকে ভূমির সাথে 65 ডিগ্রি কোণে 72 কিলোমিটার/আওয়ার বেগে টেনে নিয়ে যাচ্ছে। ঘর্ষণজনিত বাধা এততে এত 9.8, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখানে এখানে একটু বুঝো, ঘর্ষণজনিত বাধা হচ্ছে কত, 10⁵ কেজিতে 20 নিউটন, তাহলে টোটাল ভর হচ্ছে 10⁵ নিউটন। তার জন্য কিন্তু ঘর্ষণ বলটা দেয়া নাই, ওটা বের করে নিতে হবে। আর অভিকর্ষ ত্বরণ দেয়া আছে। উদ্দীপক থেকে 24-25 নং প্রশ্ন উত্তর দাও। তো 24 আমার এখানে এই 24 নম্বর প্রশ্নটা বলছে ক্রিয়াশীল লব্ধি বল কত। দেখো লব্ধি বলটা আমরা বের করবো এখন। ক্রিয়াশীল লব্ধি বল এখানে একটু বুঝো যে 24 নম্বর প্রশ্ন, আমি একে দেখাই। চিত্রটা হচ্ছে এরকম অনেকটা, এই কোণটা হচ্ছে 65 ডিগ্রি, এখানে একটা বস্তু আমরা টেনে উপর দিকে উঠাচ্ছি, এই বস্তুর ভর হচ্ছে 10⁵ কেজি। আর এই সারফেসটার একটা ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বল কিন্তু নিচের দিকে থাকে। তো ঘর্ষণ বল আমরা সবাই জানি, যেহেতু ঘর্ষণ বলটা 20 নিউটন দেওয়া আছে, কতর জন্য, 10⁻³ জন্য। তার মানে 10⁻³ জন্য, 10⁻³ কেজির জন্য ঘর্ষণ বল 20, একের জন্য কত 20/10⁻³, আর 10⁵ এর জন্য কত 20 ভাগ হচ্ছে 10⁻³, আর এটা গুণ হবে 10⁵। তার মানে এইটা উপরে চলে গেলে হবে 10 গুণন 20 গুণন 10⁻² হবে, এত নিউটন হবে বলটা, ঘর্ষণ বলটা। তো ঘর্ষণ বল কিন্তু নিচের দিকে থাকে। আবার এই বস্তুটা নিচে, আমরা যে হেলানো তলের ম্যাথ যারা করছো নিউটনিয়ান বলবিদ্যায়, মনে রাখবে হেলানো তলের ক্ষেত্রে এই দিকে একটা বল থাকে, সেটা হচ্ছে এমজি সাইন থিটা, এটা থাকবেই, প্রশ্নে বলুক আর না বলুক। তার মানে এখানে কিন্তু এই দুইটা বল, একটা হচ্ছে ঘর্ষণ বল, একটা হচ্ছে এই বলটা। তো টোটাল লব্ধি বল হবে এখানে এমজি সাইন থিটা প্লাস হচ্ছে তোমার এই যে 20 গুণন 10⁻²। আচ্ছা, মানে 2000, এখানে এম হচ্ছে 10⁵, 9.8 হচ্ছে জি, আর সাইন থিটা হচ্ছে 65 ডিগ্রি, প্লাস হচ্ছে 20 গুণন 10⁻²। তো এই টোটাল বলটা কত আসবে যদি ক্যালকুলেশন করো, দেখো আমি একটু ক্যালকুলেশন করে নিচ্ছি কত আসে। এই বলটা আসে হচ্ছে তোমার হলো 8.9 গুণন 10⁵, এই বলটা আসে 8.9 গুণন 10⁵ নিউটন, এত অ্যান্সার। সো এইটা হচ্ছে আমাদের, এটা আছে কত নম্বরে দেখো 8.9, এই যে ক নম্বরে, তার মানে এটা হচ্ছে 24 নম্বরের অ্যান্সার হচ্ছে ক। ওকে, আচ্ছা, তার ফাইনাল অঙ্ক আমাদের আজকে ফাইনাল শেষ, এই শেষ প্রশ্নটা যেটা দেখো, ইঞ্জিনের ক্ষমতা কত। এখানে কিন্তু ওই বস্তুটা কে, ইঞ্জিনটা কত বেগে টেনে নিচ্ছে, 72 কিলোমিটার/আওয়ার বেগে টেনে নিচ্ছে। তো 72 কিলোমিটার/আওয়ার বেগে যেহেতু টেনে নিচ্ছে, তো আমরা ক্ষমতার একটা সূত্র জানি, কার শক্তি ক্ষমতায়, ক্ষমতার সূত্র হচ্ছে W/T আছে, তারপরে mgh/T আছে, তারপরে হচ্ছে তোমার হলো দেখো Fs/T আছে, এবং এই S/T ইকুয়াল টু লেখা যায় B, তাহলে F ইন্টু ভি লেখা যাবে। তার মানে ক্ষমতার একটা সূত্র আছে হচ্ছে F ইন্টু ভি, মানে বেগ। তাহলে বল কিছুক্ষণ আগে আমরা পাইছি 8.9 গুণন 10⁵ পাইছি, দেখো এই যে এটা পাইছি ওই তোমার 23-24 থেকে। আর এর সাথে আমার বেগ কত, বেগ হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার। এটাকে আমরা কি করব, 72 কিলোমিটার/আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি, তাহলে 72কে আমরা এই যে 72 কিলোমিটার/, এটাকে 1000 দ্বারা গুণ করব, 3600 দিয়ে ভাগ দিব, তখন এটার এই মানটা কত হবে দেখো 20 হয়ে যাবে। এই মানটা কিন্তু 20 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। আমি একটু করে দেখি, দেখো 72,000, এই যে 72
সরি, এই যে 72,000, মানে যেহেতু 1000 দ্বারা গুণ করলাম 72 কে, তো 72,000 ভাগ হচ্ছে তোমার 3600, এটা কিন্তু 20 হচ্ছে। এইটা যদি এখানে বসায় দাও তাইলে কিন্তু আমাদের অ্যান্সারটা পাবো হচ্ছে 2.38। এটা একটু আমি করে দেখি। তাইলে দেখো যে 8.9 গুণন 10 টু দ্য পাওয়ার 5, 5 গুণন হচ্ছে 20, এটা আসতেছে 1 পয়েন্ট, আচ্ছা এটা 1.78, দাঁড়াও 1 মিনিট, 10 টু দ্য পাওয়ার 5 গুণন 20, এটার অ্যান্সার এখানে কত দেয়া আছে? হ্যাঁ, এখানে মেবি আমার একটু ভুল হয়েছে ক্যালকুলেশনটা করা। আচ্ছা, এটার অ্যান্সার আসবে হচ্ছে 2.38, 2.38 গুণন 10 টু দ্য পাওয়ার 4। এটা, আচ্ছা সরি, এটা তো আমাদের ইয়ে আসছিল, এটা তো আমি একটু ভুল করছি। হ্যাঁ, এটা আসছে, এই ক্ষমতাটা আসছে ওয়াটে, ওয়াটে আসছে। এই ওয়াট থেকে যখন আমি এইচপি তে নিব, কিন্তু আমাদের কিন্তু অপশনে এইচপি আছে, এইচপি তে নিতে গেলে আমাদের এটাকে ভাগ করতে হবে হচ্ছে 746 দিয়ে। তখন দেখো কত আসতেছে, এই দেখো যে আসতেছে এখানে 23,860.58। তার মানে এটাকে এইভাবে লেখা যায় 1 2 3 4, তার মানে 2.38, যেহেতু 4 ঘর পয়েন্ট আগায় নিয়ে আসছি তাহলে 10 টু দি পাওয়ার 4 এত এইচপি লেখা যাবে। দেখো এটা কত নম্বরে আছে, এটা কিন্তু আমাদের 2.38 গুণ এত এইচপি, এই যে এটাতে আছে, অর্থাৎ গ নাম্বার, গরুর গ নম্বরে আছে। এই হচ্ছে আমাদের টোটাল, আমরা ব্যাখ্যা সহ সমাধান করে দেখলাম। তো আমি অনেক ডিটেলসে বলার চেষ্টা করছি, আরো ডিটেলসে বলা যায়। যদি এটার কোনো টপিকের ইয়া লাগে তোমরা অবশ্যই কমেন্টস করে দিও। আর যদি এটা ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর আমার এরপরে পর্যায়ক্রমিক ভাবে আমি প্রত্যেকটা বোর্ডের এমসিকিউ গুলো সলভ দেওয়ার চেষ্টা করবো এবং বোর্ডের প্রশ্নগুলো সলভ দেওয়ার চেষ্টা করবো। আমাদের চ্যানেলের সাথে থেকো। তো আর কথা বাড়াবো না, অনেক লেন্দি হয়ে গেছে ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।